Dreams Avenue. হ্যালো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু আজকে শুরু হয়ে গেল ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর হট সিট টাইম মুহূর্ত থেকে শুধুই আমার এবং শুধুই আমার রাত 2টো পর্যন্ত 3 ঘন্টা জুড়ে। কিন্তু এতটা ক্রেডিট নেওয়ার কিছুই নেই, আমার শুধুই হট সিট থাকলে কিছুই হবে না। যদি আমার আশপাশে কোনো বন্ধু না থাকে তাহলে হবে যে নেই বনে শিয়ালো বাঘ, বিষয়টা এরকম হয়ে যাবে। সো আমার এই 3 ঘন্টা হট সিট জুড়ে থাকাকে এবং এই অধিষ্ঠানকে আপনি একমাত্র সার্থক করে তুলতে পারেন, কারণ তখনই না সার্থকতা পাবে আমার এই হট সিটে অধিষ্ঠান হওয়া, যখন আমার পাশে অনেক অনেক বন্ধু থাকবে। আর শুধু থাকবেই না, মুখ গোমরা করে থাকবে না, হাত গুটিয়ে বসে থাকবে না, থাকবে নিজের কথাগুলো আমাকে জানিয়ে এবং থাকবে নিজের মনে সবটুকু উচ্ছ্বাস, সবটুকু স্বপ্ন, সবটুকু কথা সবটুকু দিয়ে মুখর করে আমাকে রাখবে, এমনটাই আমার প্রত্যাশা প্রত্যেকটা রাতের মতো আজকেও। তাই ইরাজ আপনাকে সঙ্গ দেবে রাত 2টো পর্যন্ত। একটা রোলার কোস্টার রাইডের জন্য আপনি তৈরি হন, সিট বেল্ট বেঁধে নিন এবং একটা বেশ জম্পেশ রাইড হবে নিঃসন্দেহে। আর আজকে একটু বেশি জম্পেশ হবে এবং আজকে একটু বেশি রোলার কোস্টার রাইড হবে। সিট বেল্টটা ভালো করে আজকে বাঁধতে হবে, তার কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল এপিসোড হবে। এর আগে বোধহয় এরকম এপিসোড একবার করেছিলাম আমি, আজকে দ্বিতীয়বার। তবে তার আগে বলে নেই কেন হচ্ছে এটা। কালকে রাত একটা মুভি দেখছিলাম, অনেক রাত পর্যন্ত, প্রায় 4:30 পর্যন্ত রাত মুভিটা দেখলাম। আন্ডারওয়ার্ল্ড নিয়ে একটা সিনেমা, দারুণ লেগেছে। আমি অনেকদিন ধরে ওয়েট করছিলাম এই সিনেমাটা দেখার জন্য, বিকজ এটাকে গত বছরের সেরা 10টা সিনেমার একটা সিনেমার লিস্টে এই সিনেমাটা আছে এবং অস্কার নমিনেশন পেয়েছিল 2টো। আজকে মুভি অফ দ্য উইক সেগমেন্ট যদি হয় তাহলে হয়তো এটা নিয়ে কথা বলবো। তো সেই আন্ডারওয়ার্ল্ডের সিনেমাটা দেখার পর থেকেই মাথায় আন্ডারওয়ার্ল্ড, অপরাধ জগৎ, অন্ধকার জগৎ, এরকম বিষয়গুলো কিলবিল করছে। তো আজকে এরকম সময় ভাবছিলাম যে আন্ডারওয়ার্ল্ড নিয়ে একটা সিনেমা দেখলাম, আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিস্ট নিয়ে, আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটি নিয়ে। তাহলে একটু আন্ডারগ্রাউন্ড মিউজিক দিয়ে আজকে শোটা করলে কেমন হয়? সবকিছুই মাটির নিচে চলে যাচ্ছে আন্ডারগ্রাউন্ড। তাই আন্ডারগ্রাউন্ড আনলিশড এরকম এই নামে একটা এপিসোড করেছিলাম বহুদিন আগে। আজকে তার সেকেন্ড ভার্সন, আন্ডারগ্রাউন্ড আনলিশড, এবং নিশ্চয়ই বুঝে গেছেন কি বোঝাতে চাচ্ছি। আন্ডারগ্রাউন্ড মিউজিক এই সময় এই টার্মটা আসলে খুব বেশি ব্যবহৃত হয় না, কিন্তু একটা সময় ছিল যখন এটা একটা ভিন্ন একটা ধারা বোঝাতো এবং সেই ধারার মাধ্যমে অনেকগুলো অসাধারণ ব্যান্ডকে আমরা পেয়েছিলাম বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে, যারা তাদের নিজস্বতা দিয়ে, স্বকীয়তা দিয়ে এবং অসাধারণ মেধা এবং নৈপুণ্য দিয়ে আমার কাছে মনে হয় যে বিশ্বমানের মিউজিক তারা করেছে, করছে এবং করবে সামনে। এবং শুধুমাত্র তাদেরকে নিয়ে একটা এপিসোড করা যেতে পারে। আমার কাছে মনে হয় যে এইটুকু ট্রিবিউট যদি আমরা ওই ব্যান্ডগুলোর প্রতি জানাই, যারা অনেক চড়াই উতরাই পেরিয়ে অনেক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে আসলে তাদের নিজেদের একটা জায়গা পাকাপোক্ত করে নিয়েছিল, আমার মনে হয় খুব বেশি করা হবে না, বরং সেটা তাদের প্রাপ্য। দে ডিজার্ভ ইট। সো এপিসোড ইজ আন্ডারগ্রাউন্ড আনলিশড। বুঝতেই পারছেন আজকে সেই ব্যান্ডগুলোর গানে আমরা শুনবো যাদেরকে এক সময় আন্ডারগ্রাউন্ড ব্যান্ড বলা হতো, পরবর্তীতে অবশ্য অনেকেই মেইন স্ট্রিমে পদার্পণ করেছেন। সেটা তাদের একটা পজিটিভ সাইড যে সমগ্র সব ধরনের শ্রোতারাই তাদেরকে লুফে নিয়েছেন পরবর্তীতে। সে যাই হোক, বিস্তারিত আলাপ পরে হবে। আগে বলে নেই SMS করো নিয়মটা, বিকজ গান নিয়ে আজকের এপিসোড নিয়ে তো আপনি SMS করবেনই, সেই সাথে জানাবেন কোন গানগুলো শুনতে চান আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের, আর সেই সাথে আপনার নিজের মনের যে কোনো কথা, সেটা আন্ডারগ্রাউন্ড হোক, ওভার দ্য গ্রাউন্ড হোক, যেখানে আমাকে নিঃসন্দেহে জানাবেন। SMS করার নিয়ম হচ্ছে আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার এর সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 696969 এই নাম্বারটাতে। যে গানটা খুব বেশি পছন্দ করি এবং সারাদিন মাথার মধ্যে ঘুরছিল, সেটা দিয়ে শুরু করছি। আন্ডারগ্রাউন্ড আনলিশড, অবচেতন, বাই নেমেসিস। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে, আর চলছে রেডিও আমার 88.4 FM এর শনিবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, যেখানে স্বপ্ন শিকারী হয়ে আপনার সাথে আমিই থাকি প্রত্যেকটা শনিবার এই সময়টাতে। সবাই মিলেই স্বপ্ন ধরি, কিছু ধরতে পারি, কিছু হাতের মুঠোগুলো বেরিয়ে যায়, সেগুলোর জন্য আবারও ছুটে চলা, কখনো ধরা পড়ে, কখনো পড়ে না, কখনো আনন্দে ভাসি, কখনো দুঃখে কাঁদি, এই নিয়েই চলে আমাদের স্বপ্ন শিকার। আজকেও না হয় হোক একটু ভিন্নভাবে, কারণ আজকে হচ্ছে একটা আরেকটু ডিফারেন্ট এপিসোড, আন্ডারগ্রাউন্ড আনলিশড। যেটা আমি শুরুতেই বলেছি যে আন্ডারগ্রাউন্ড মিউজিক্যাল যে ব্যান্ডগুলো, তাদের প্রতি ট্রিবিউট হিসেবে এরকম একটা শো করেছিলাম আগে একবার, বেশ কিছুদিন আগে একবার, শুধুমাত্র আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোর গানই সেখানে আমরা শুনেছিলাম। আজকেও তাই হচ্ছে, আন্ডারগ্রাউন্ড আনলিশড। আমি জানি না এরকম একটা প্রয়াসকে আপনারা কতটুকু কত গভীরতার সাথে বা কতটা আন্তরিকতার সাথে গ্রহণ করছেন, কারণ আমার কাছে তবে মনে হয় যে তারা স্ট্রাগল করে বাংলাদেশের মিউজিককে একটা
নতুন চেহারা দিয়েছে, একটা ভিন্নতা এনেছে, এবং আমার কাছে মনে হয় যে এই জনরাটা অনেক শক্তিশালী একটা জনরা ছিল বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে। এবং আমার কাছে মনে হয় যে বেশিরভাগ অনেকগুলো ব্যান্ডই বিশ্বমানের মিউজিক করছে এবং অসাধারণ মেধা তাদের। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশি হিসেবে আমাদের গর্ববোধ করা উচিত যে এতগুলো ভালো আন্ডারগ্রাউন্ড ব্যান্ড আমাদের ছিল বা আছে, এবং তারা আমাদের মিউজিক অন্য একটা নতুন উচ্চতায় নিয়ে গেছে। মাঝে মাঝে আমি ট্রিবিউট টু 90s এপিসোড যেরকম করি, যে ওই সময় যারা প্ল্যাটফর্ম দিয়েছিলেন, নতুন এক ব্যান্ড মিউজিক একটা নিজস্বতা দিয়েছিলেন, চেহারা দিয়েছিলেন, এবং অনেক বেশি কৃতজ্ঞতা তাদের কাছে হওয়া উচিত, মানে থাকা উচিত আমাদের তাদের প্রতি। ঠিক একইভাবে আবার তাদের বানানো প্ল্যাটফর্ম ভিত্তি করে মিলেনিয়ামের কিছু আগ থেকে কয়েকটা ব্যান্ড যে নতুন ধারাটা চর্চা শুরু করলো এবং এখন পর্যন্ত তার জয়যাত্রা চলছে, সেটাকে আমাদের একই সাথে আমাদের স্বাগত জানানো উচিত। তারই একটা ক্ষুদ্র প্রয়াস হয়তো এটা, আন্ডারগ্রাউন্ড আনলিশড। এবং শুরুতে আমরা দুটো গান শুনলাম। প্রথমটা ছিল নেমেসিসের অবচেতন গানটা, এবং তারপরের গানটা ছিল ব্ল্যাকের ব্লুজ অ্যান্ড রোদ। আর একটু মিউজিকের ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি সংক্ষেপে টুকটাক কিছু বলি। সেটা হচ্ছে যে আসলে ভিন্ন ধারার মিউজিক যদি বলা হয়, তাহলে বাংলাদেশে আসলে সেই লেট 80s আর আর্লি 90s এর দিকে কিছু ব্যান্ড এরকম একটু ভিন্ন ধারার মিউজিক, অনেকটা ওয়েস্টার্ন মেটাল অ্যান্ড প্রগ্রেসিভ রক, ওই ঘরানার বা ওই ধাঁচে ইনফ্লুয়েসড হয়ে, স্পেশালি ওয়ারফেজ, ইন ঢাকা এবং রকস্ট্রাটা, এরকম বেশ কয়েকটা ব্যান্ড শুরু করেছিল। এবং পরবর্তীতে ওয়ারফেজ তো এই ধরনের মিউজিককে অন্য একটা উচ্চতায় নিয়ে গেছে। এবং আমার কাছে মনে হয় ওয়ারফেজ যেটা করেছে আসলে সেটা তারা একই সাথে আবার মানে সবার জন্য উপযোগী করে কিছু গান করতো, এবং এটাকে আসলে মানে মানুষের কাছে কিভাবে আন্ডারগ্রাউন্ড মিউজিককে পৌঁছে দিতে হয় সেটা তারা দেখিয়েছে ওই সময়টাতে। এবং প্রগ্রেসিভ রকের একটা চূড়ান্ত রকম সাফল্য আমার কাছে মনে হয় যে ওয়ারফেজকে দিয়ে দেখানো যেতে পারে। আর তার পরবর্তীতে আসলে 97, 98 থেকে কয়েকটা ব্যান্ড একেবারেই হচ্ছে যে না, তারা একদম পুরো দস্তুর ইনস্ট্রুমেন্টাল বেসড এবং থ্র্যাশ মেটাল, হেভি মেটাল এবং টু মাচ হার্ড প্রগ্রেসিভ রক ধাঁচের কিছু গান করবে, এরকম কয়েকটা ব্যান্ড এগিয়ে আসলো। এবং শুরুর দিকে তাদের মধ্যে ক্রিপ্টিক ফেট অন্যতম ছিল। 97-8 এর দিকে তারা মিউজিকটা এরকম চর্চা শুরু করে। এক্স ইউরেনিয়ামের কথা বলতে ওই সময়ের পুরনো আরেকটা ব্যান্ড, এবং এরকম কয়েকটা ব্যান্ড আস্তে আস্তে যখন শুরু করছে, এবং স্টেন্টোরিয়ান ছিল, তাদের দেখানো পথ ধরে আস্তে আস্তে ধীরে ধীরে আরো নতুন কিছু একেবারেই তরুণ কয়েকজন মিলে অনেকগুলো ব্যান্ড করলেন। যেমন এবিসির কথা তো বললাম, ক্রিপ্টিক ফেট, আর্টসেল ব্ল্যাক, এবং পরবর্তীতে নেমেসিস, আর্গোভাইরাস, মেটাল মেইজ, এরকম অনেকগুলো ব্যান্ড আস্তে আস্তে এগিয়ে আসলো এবং তারা খুব ভালো ভালো মিউজিক করতে লাগলো। এবং আরো অনেক ধারা উপধারার তৈরি হতে লাগলো বিভিন্ন রকম। সবকিছু হয়তো নিয়ে আজকে কথা হবে। আর যারা এই ধাঁচের মিউজিক পছন্দ করেন তারা অবশ্যই রেসপন্স করবেন কোন গানগুলো ভালো লাগে, কোন ব্যান্ডগুলো, বা এই নিয়ে আপনার কোনো স্মৃতি। বিকজ আন্ডারগ্রাউন্ড কনসার্টে যারা একবারও যাননি তারা বুঝবেন না যে আসলে ওটার উন্মাদনা কেমন ছিল। আর সে এক অন্যরকম অনুভূতি হেড ব্যাঙ্গিং এর। তো এরকম স্মৃতিও শেয়ার করতে পারেন। আর যারা হয়তো এরকম মিউজিকের সাথে খুব একটা অভ্যস্ত না, আজকে শুনে দেখতে পারেন যে মাঝে মাঝে একটু ভিন্ন কিছু ট্রাই করা ভালো। আপনি ঠকবেন না আশা করছি। আর এর পাশাপাশি আপনার নিজস্বতা, আপনার নিজস্ব মনের কথা, একেবারে মনের ব্যথা, গোপন কথা, যা কিছু বলতে চান অ্যাজ ইউজুয়াল সবসময় যেটা বলেন সেটা তো অবশ্যই আমাকে বলবেন, কোনো সমস্যা নেই। আর পাশাপাশি দুটো একটা কবিতা বলারও চেষ্টা করবো। আন্ডারগ্রাউন্ড কবিতা অবশ্যই না, ওভার দ্য গ্রাউন্ড ন, মেইন স্ট্রিম কবিতা। আর মুভি অফ দ্য উইক সেগমেন্টে থাকারও খুব সম্ভাবনা আছে বই কি। সবকিছু মিলেই চেষ্টা করবো আপনাকে একটু ভিন্ন ধাঁচের বিনোদন আজকে রাতে দিতে, এবং আমার সাথে থাকুন। আর SMS করে নিয়মটা আরেকটু মনে করে দিই। প্রথমে লিখবেন রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। কিছু SMS না পড়লেই নয়, নাহলে বলবার মুখ পড়া শয়তান। SMS যদি না পড়িস তাহলে কেন পাঠাতে বলিস। অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। আজকের ফার্স্ট SMS সেন্ডার হচ্ছে ড্রিম গার্ল, এবং আমি যেখানে থাকি সেখানে নাকি কুয়াশা পড়তে শুরু করেছে। আপনার ধারণা আমি কোথা থেকে? সাইবেরিয়াতে এখনই কুয়াশা পড়তে শুরু করবে। আর FM লাইব্রেরি আপাতত বেশ কয়েকদিন ধরে আমার বই পড়া হচ্ছে না, খুব শীঘ্রই আবার পড়া শুরু করব। মানে দুষ্টু ছেলেটা আবার বইয়ের দিকে ঝুঁকবে কিছুদিনের মধ্যেই, আশা করছে তখন আবার রেগুলারলি FM লাইব্রেরি হবে। আর রাশেদ আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে যে বন্ধুদের নিয়ে একটা কবিতার আসর করবেন, অপেক্ষায় আছেন কবে। আসলে আমার যে বন্ধুরা কবিতার আসর এসেছিল সবাই খুবই ব্যস্ত। আসলে আমি চেষ্টা করছি তাদেরকে এক করার, কিন্তু তারা আসলে সময় করে উঠতে পারছেন না। তারপরে দেখা যাক কবে আমি আনতে পারি। আশা ছাড়িনি রাহুল দেব বর্মনেশী গানের মতো। নিশাত নভিন হ্যালো আপুজ, শুভ গুলশানের বন্ধু শুনতে চেয়েছেন খুব সুন্দর একটা গান, পরিস্বপ্ন। রেগুলার ফ্রেন্ড মালিহা সাহেল, আন্ডারগ্রাউন্ড মুভি তাদের খুব পছন্দের, আমার খুব ভালো লাগে। স্পেশালি
এই ধাঁচের মুভির একটা জনরা আছে, নয়ার মুভি বলা হয়, কাল্ট মুভি বলা হয়, ক্রাইম থ্রিলার বলা হয়। যাই হোক, কাল্ট আর নয়ার মুভি হয়তো অ্যাপ্রোপ্রিয়েট বেশি শব্দ। এই ধরনের সিনেমা আমার খুব ভালো লাগে এবং আমি মাঝে মাঝে কিন্তু এরকম সিনেমা রিভিউ করি এবং আজকে যেটা বলবো সেটা এই ধাঁচের সিনেমা, অপরাধ জগৎ নিয়ে। সঞ্জিদা, থ্যাংক ইউ আপু, নিউ লিসনার, ইউ মোস্ট ওয়েলকাম। এবং আমাকে একজন SMS পাঠিয়েছেন অনেকগুলো, না এই যে নাম ঠিকানা কিছুই লেখেননি। উড ইউ মাইন্ড প্লেয়িং ঘোলাটে বাই বাইবেল অর রোমিও? আই বিলিভ ইউ লাইক দিস সং অ্যাজ আই ডু, রিয়েলি অসাম নাম্বার, ট্রাস্ট মি। ওকে, আই এম ট্রাস্টিং ইউ, আই লাইক টু ট্রাস্ট পিপল। সো ফ্রেন্ডস, হয়ে যাক এখন আরেকটা গান। যে গানটা শুনবো সেটা হচ্ছে যে স্বর্গটা আমরা কোনোদিন দেখিনি, আমাদের অদেখা থেকে যায়, সেরকম একটা গান, সেই অদেখা স্বর্গর গান আমরা একটু শুনে আসি, দেখা যাক কি বলতে চেয়েছে আর্টসেল এই গানে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে আরেকবার, আর চলছে শনিবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, এবং সাথে আছেন আপনি কিসের? রেডিও আমার 88.4 FM এর। আর আশপাশে আগুন টাগুন নিশ্চয়ই জ্বেলে যায়নি, কারণ একটু আগে শুনছি আমার ভাইরাসের গান জালো আগুন জালো, তাদের লেটেস্ট অনলাইন অ্যালবাম মন্তব্য নিষ্প্রয়োজন থেকে গানটা নেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে মাটির নিচ থেকে আমাকে কথা বলতে হচ্ছে, বিকজ আন্ডারগ্রাউন্ড আনলিশড নামে একটা স্পেশাল এপিসোড হচ্ছে, যেখানে আমরা আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোর গান শুনছি। যদিও পরবর্তীতে তাদের নিজস্ব গুণে অনেকেই আন্ডারগ্রাউন্ডে থাকেনি, ওভার দ্য গ্রাউন্ড এসে মেইন স্ট্রিম হয়ে গিয়েছেন। তাতে কি, আমরা ট্রিবিউট জানাবো তাদের প্রতি, যারা অসম্ভব স্ট্রাগল করেছেন, ফাইট করেছেন, অনেক প্রতিকূলতার বিরুদ্ধে, অনেক অনেক প্রতিবন্ধকতা ছিল, তাদের সবকিছুকে জয় করে তারা বিশ্বের দরবারে এবং অবশ্যই দেশের সবার কাছে পৌঁছে যাচ্ছেন আমাদের মিউজিক নিয়ে। ক্রেডিট গোজ টু দেম, হ্যাটস অফ টু দেম, এভরিথিং গোজ টু দেম। আর আপনি অবশ্যই আমাকে জানাবেন কোন আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের কোন গানগুলো শুনতে চাচ্ছেন, এবং নিজের মনের কথা ওভার দ্য গ্রাউন্ড হোক, আন্ডার দ্য গ্রাউন্ড হোক, যে কোনো কিছু আমাকে জানাবেন। সব শনিবার রাতের মতো আজকেও কোনো ব্যতিক্রম হবে না। স্পেশাল এপিসোড মানে কিন্তু এই না যে আপনাকে স্পেশাল কিছু করতে হবে, একেবারে স্বাভাবিকভাবে আমার বন্ধু থেকে সবসময় যা করেন তাই করবেন, পাশে থেকে যান এবং নিজের কথাগুলো আমাকে জানান বন্ধু ভেবে। আমাকে জানিয়েছেন অনেক 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 বন্ধু। কে কে তারা? তাদের মধ্যে একজন হচ্ছেন সিমিন ফ্রম গোপীবাগ। কালকে কলেজে নবীন বরণ, এবং ভাবতেই অবাক লাগে আমি স্কুলের 10 বছর পার করে ফেলেছেন। অনেক বড় হয়ে গেছেন, অনেক বড়, এখন কিন্তু অনেক দায়িত্ব আপনার কাঁধে, দেশ আপনার দিকে তাকিয়ে, সেভাবে এগিয়ে যান। আর রাশেদ আমাকে জানিয়েছেন যে সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর থেকে ঘুরে এসেছেন তার বড় ভাই, এবং ছবিগুলো দেখে নিজেকে আর ধরে রাখতে পারছেন না, নিজেকে ছেড়ে দিন তাহলে। এবং খুব শীঘ্রই তিনিও যেতে চাচ্ছেন, এবং নৌকা কি নয়কুড়ি কান্ডার ছয়কুড়ি বিলে, 9 কুড়ি কান্ডার 6 কুড়ি বিলে আছে জায়গাটা, এই কথাটা তো শুনিনি আগে। এবং সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওরের কথা শুনলে আমার বুক থেকে একটা চাপা না, একেবারে ব্যাপক প্রকাশিত দীর্ঘশ্বাস আরও প্রকাশিত হয়ে যায়। আমার বহুদিন ধরে হাবিলাস সেখানে যাওয়ার এবং নৌকায় রাত কাটানোর, আরও অনেক অনেক হাবিলাস টাঙ্গুয়ার হাওরকে ঘিরে। গত বর্ষায় হয়নি, এবছরের বর্ষায় প্ল্যান ছিল, নানাবিধ কারণে সেটা সম্ভব হয়নি। আমি জানি না যে বাকি যে দিনগুলো আছে তার মধ্যে যাওয়া হবে কিনা। তবে টাঙ্গুয়ার হাওর আমার সত্যি অনেকদিনই ইচ্ছে। শুধু টাঙ্গুয়ার হাওর না, এরকম আরেকটা আছে যে আপনার কিশোরগঞ্জের খালিয়াজুড়ি থেকে, এরকম অনেক কিশোরগঞ্জের খালিয়াজুড়ি, অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, এই জায়গাগুলোতে কিন্তু শুধু হাওর আর হাওর, এবং সেখানেও অসম্ভব সুন্দর এরকম সারা রাত নৌকার ভেতরে একদম আকাশের দিকে তাকিয়ে চিত হয়ে শুয়ে আকাশ দেখা, তারা দেখা, পূর্ণিমা রাত দেখা, অসাধারণ কিছু সময় কাটাতে পারেন। সেটা যদি সুনামগঞ্জে দূরে কারো মনে হয় তাহলে কিশোরগঞ্জের ওই ফ্লেভারটা নিতে পারেন। আর এরপরে আরো কিছু SMS আমি, এবং ওই রকম একটা দিন যেদিনই কাটে না গেল, তারপরের যেদিন শো করবো, মানে অভিযাত্রিক সেগমেন্টটা যা হবে না দাদা, মাইরি বলছি। আর এরপরে আমাকে পাঠিয়েছেন তাহসিন নামের একজন। তাহসিন আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে নীলাঞ্জনা গানটা শুনতে যাচ্ছেন। কোন নীলাঞ্জনা, কান নীলাঞ্জনা, আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে আরো বুঝিয়ে দিন, বাধিত হব, 2 ছত্র লিখে দিন আমাকে। আরিয়ান নামের একজন মিরপুর থেকে আমাকে জানিয়েছেন আর্টসেলের গান শুনতে যাচ্ছেন। অনিকেত প্রান্তর, যেহেতু আন্ডারগ্রাউন্ড আনলিশড এপিসোড হচ্ছে, এই ক্ষেত্রে একটা ছোট সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে গানটা হচ্ছে 16 মিনিটের। গানটা চমৎকার একটা গান, দারুণ গান, কোনো সমস্যা নেই, কিন্তু 16 মিনিট একটা গান প্লে করলে আমার প্রোগ্রামের সময় যদি খুব সীমাবদ্ধ, তার উপরে অ্যাড অনেক কিছু প্লে করতে হয়, সবকিছু মিলে গান প্লে করার সুযোগ খুব কম থাকে। তাই একটা গানে যদি 16 মিনিট আমি প্লে করি, এই কারণে আমার কোনোদিন অনিকেত প্রান্তর প্লে করতে গিয়েও প্লে করা হয়নি। অনেকবার চেষ্টা চেয়েছিলাম। একটা মজার ঘটনা বলে, একবার শবে বরাতের ঘটনা। শবে বরাতের রাতে আমরা সবাই মিলে নামাজ পড়লাম একটা মসজিদে। তো একেবারে ভোর রাতের দিকে নামাজ পড়ে যখন বের হলাম, এক বন্ধুর গাড়িতে সে বললো সবাইকে বাসায় পৌঁছে দিই, এত রাতে আর কোথায় কে কিভাবে যাবে। তো সে সবাইকে পৌঁছে দেওয়ার মিশন নিয়ে গাড়ি স্টার্ট করলো, এবং প্রথম গানটাই ছিল একদম সেই ভোরবেলা ভোর হচ্ছে অনিকেত প্রান্তর। কিছুদিন আগে মাত্র অ্যালবামটা বেরিয়েছে, তো সবাই তখন ওই অ্যালবামটাই বেশি বেশি শুনছে। তো সেই অনিকেত প্রান্তর শুরু হলো, এবং যেহেতু ওই সময়টাতে রাস্তাগুলো জ্যাম ট্যাম নেই, অনিকেত প্রান্তর শেষ হওয়ার আগে দেখি সবাই বাসায় বসে গেছে। মানে এক গান
3-4টা ফ্রেন্ডকে বাসায় নামানো হয়ে গেল, তার কিন্তু অনিকেত প্রান্তর গান তখনও শেষ হয়নি, যার ফলে আমাদের অন্য কোনো গান আর শোনা হলো না। এই হচ্ছে আমাদের অনিকেত প্রান্তরের কাহিনী। সে যাই হোক, SMS করার নিয়মটা একটু মনে করে দিয়ে যদি কিছু লিখতে চান আমাকে, প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আর যারা ভাবছেন যে আন্ডারগ্রাউন্ড মিউজিক মানেই হচ্ছে খুব ব্রকিং, খুব স্প্ল্যাশিং একটা ব্যাপার স্যাপার, এরকম না। এদের মধ্যে কিন্তু অনেক সফট সুদিং গানও আছে এই ব্যান্ডগুলোর, সেরকমও থাকছে, যেটা প্রমাণ হচ্ছে এই গানটা অনেকেরই অনেক পছন্দের গান, খুব প্যাশনের একটা গান, রিকলের গান, এতটা ভালোবাসি। তো এরকম গানও কিন্তু আজকে থাকবে, সবকিছু মিলিয়ে ঝিলেই থাকবে। হ্যালো ফ্রেন্ডস, মাটির নিচ থেকে সবাইকে আরেকবার শুভেচ্ছা, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ আন্ডারগ্রাউন্ড আনলিশড। দ্যাটস আমি মাটির নিচ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে, এবং রেডিও আমার 88.4 FM এর সাথে থাকার জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ, এবং সাথে থাকুন রাত 2টা পর্যন্ত। ইরাজ আপনাকে মনোরঞ্জন করার যথেষ্ট চেষ্টা করবে। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে স্টেন্টোরিয়ানের গান বিষণ্ণ আধার। এবং স্টেন্টোরিয়ান সম্পর্কে একটা কথাই বলতে হয়, সেটা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ডের মধ্যে যে ব্যান্ডগুলোকে আমার বেশি ভালো লাগতো তার মধ্যে স্টেন্টোরিয়ান অন্যতম। কিন্তু আমার একটা বড় আফসোস যে আসলে অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ান যখন অল্প কিছু গান গিয়ে চলে যায় তখন যেরকম খারাপ লাগে, অনেক প্রতিভাবান কোনো ব্যান্ড যদি অল্প কয়েকটা গান গিয়ে চলে যায় তখন ঠিক একই রকম একটা হতাশার জন্ম নেয়। এবং স্টেন্টোরিয়ানকে নিয়ে আমার অবজারভেশনটা ঠিক একই রকম। আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট আন্ডারগ্রাউন্ড ব্যান্ডস দ্যাট বাংলাদেশ হ্যাজ এভার প্রডিউসড, আনডাউটেডলি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু এই ব্যান্ডটা কেন যেন একটা, তাদের মানে পূর্ণাঙ্গ ব্যান্ড অ্যালবাম বেরিয়েছিল মাত্র একটা, প্রতি মুহূর্তে নামে, এবং মিক্সড অ্যালবামে কয়েকটা গান ছিল। এছাড়া তাদের আর কোনো খুব একটা গান নেই বোধহয়, ব্যস্ততার জন্য বা পড়াশোনা যে কারণে হোক তারা বেশি দিন মিউজিক কন্টিনিউ করতে পারেনি। কিন্তু অন্যতম শ্রেষ্ঠ আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ছিল স্টেন্টোরিয়ান, এবং আমি স্টিল তাদের ফ্যান। আমি এখনো মিস করি এরকম একটা ব্যান্ড বাংলাদেশে, এবং আমার কাছে মনে হয় তারা অনেক দূর যেতে পারতো, বিশ্বমানের মিউজিক তারা করতো নিঃসন্দেহে স্টেন্টোরিয়ান। এবং যার বড় একটা প্রমাণ আমার কাছে মনে, একটু আগে যে গানটা প্লে করলাম বিষণ্ণ আধার, এই গানটাতে বেস বাবা অর্থাৎ অর্থহীনের সুমন, তিনি কিন্তু গেস্ট ভোকাল হিসেবেও ছিলেন এবং বেস্ট বেসিস্ট হিসেবেও ছিলেন। এবং আমার কাছে মনে হয় যে অর্থহীন সম্পর্কে ক্ষেত্রে একটি কথা বলি, অর্থহীন পুরোদস্তুর আন্ডারগ্রাউন্ড ব্যান্ড না হলেও আমার কাছে মনে হয় যে আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোকে সবচেয়ে যে ব্যান্ডটা বা যে মানুষটা সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা করেছেন, সবচেয়ে বেশি প্যাট্রোনাইজ করেছেন, আমার কাছে মনে হয় তাই হচ্ছেন সুমন। এবং ব্যান্ডের কথা বলে অর্থহীন, অনেক এরকম আমি ব্যক্তিগতভাবেই জানি এরকম অনেকগুলো এই সময়ের অনেক জনপ্রিয় ব্যান্ড, নাম বলার দরকার নেই, কিন্তু এই সময়ের অনেক অনেক জনপ্রিয় ব্যান্ড এবং মিউজিশিয়ান যারা এখন সেলিব্রিটি অনেক বড় বড়, একটা সময় যখন তাদের প্র্যাকটিস করার ওভাবে জায়গা ছিল না, তখন এমনও হয়েছে যে অর্থহীনের সেই বেস বাবা সুমনের বাসায় গিয়ে গিটার প্র্যাকটিস করছেন, তার ইনস্ট্রুমেন্ট দিয়ে, তার প্যাড ইউজ করে, এরকমও হয়েছে অনেক। এবং একেবারে নিজে একেবারে মাঠে নেমে সব তরুণ মিউজিশিয়ানকে প্যাট্রোনাইজ করা বলতে যা বোঝায়, সেটা সুমনের সেই ভূমিকাটা পালন করেছেন তিনি, এবং এই কারণে হয়তো আন্ডারগ্রাউন্ড সিনারিওতে তার এরকম একটা অবস্থানও আছে। ফ্রেঞ্চ ভাষা একটা শব্দ আছে প্রোতেজে, তো প্রোতেজে শব্দটা আমার কাছে মনে হয় যে এখনকার আন্ডারগ্রাউন্ড মিউজিকের অনেক সফল মিউজিশিয়ানের হচ্ছেন সুমনের প্রোতেজে সেই অর্থে, মানে আচ্ছা সে যাই হোক। তো কিন্তু সবাই অনেকেই তার প্রোতেজে ছিলেন, কিন্তু সবার সাথে কিন্তু নিজে পার্টিসিপেট করেনি তাদের কোনো গানে। এবং আমার কাছে মনে হয় যে শুধুমাত্র 2-1টা গান এরকম করেছেন, তার মধ্যে একটা হচ্ছে এই গানটা বিষণ্ণ আধার, এবং তিনি নিজে পার্টিসিপেট করেছেন ভোকাল হিসেবে এবং বেসিস্ট হিসেবে। এটা থেকেই বোঝা যায় যে স্টেন্টোরিয়ান সম্পর্কে তার মূল্যায়ন কতটা উঁচুতে ছিল। সে যাই হোক, আমরা আবার ফিরে আসছি ড্রিমস অ্যাভিনিউতে এবং আন্ডারগ্রাউন্ড আনলিশড এপিসোডে। অনেকে হয়তো এরকম মিউজিক পছন্দ করে না, তার হয়তো আজকে চুপটি মেরে কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে গেছেন। সে যাই হোক, সংখ্যা নিয়ে আমি কখনোই ভাবি না যে এই মুহূর্তে কয়জন আমাকে শুনছেন না, আমি শুধু এটুকুই ভাবি যে আমি আসলে যেটা সার্ভ করতে চাইছি, যে উদ্দেশ্যটা, সেটা কতটুকু পূরণ হচ্ছে। তাতে যদি একজন বন্ধু আমার পাশে থাকে আমি তাতেও সুখী, আমার কোনো সমস্যা নেই, আমি শ্রোতার সংখ্যা নিয়ে কখনোই ভাবি না। তারপর অনেক বন্ধু আমার সাথে আছেন এবং জানান দিচ্ছেন তাদের অনুভূতি, আমি কৃতজ্ঞ। বিকজ এরকম শোয়ের আয়োজন এক অর্থে এক্সপেরিমেন্টাল, সবাই আসলে নিতে পারবেনও না, সেই অর্থে কিছুটা এক্সপেরিমেন্টাল কাজই করছি। যারা আমাকে সঙ্গ দিচ্ছেন সত্যি সত্যি ভালো লাগছে দেখে। আর বেশ কয়েকজন বন্ধু আবার SMS পাঠিয়েছেন আমাকে, তার মধ্যে একজন হচ্ছেন তাহমিনা, আমাকে জানিয়েছেন যে ফোন কলের বিষয়টা, অনেকদিন তো এত কিছু স্পেশাল করো, মাঝে মাঝে ফোন কলটা কেন নাও না? একটা কারণ হতে পারে আমি খুবই লাজুক একটা ছেলে, তো ফোনে কথা বলতে হয়তো আমি শাই ফিল করি, এই জন্য হতে পারে যে ফোন কলের এপিসোড কম হচ্ছে। দেখি আমি যদি যখন একটু কম লাজুক হবো, কথা একটু বলতে পারবো গুছিয়ে ফোনে বা সবার সাথে, তখন না হয় আর একটু বেশি বেশি ফোন কল নেবো। আপাতত এখনো কাটিয়ে উঠতে পারিনি শাইনেসটা, যা হয় আর কি। সো এরপরে আমাকে SMS পাঠিয়েছেন ঘাসফুল ক্যান্টনমেন্ট থেকে, লিখেছেন যে আচ্ছা অনেক পুরনো বন্ধু আপনি, মাঝখানে কোথায় ছিলেন ঘাসফুল? ঘাস কি ছিল না দেশে মাঝখানে? কোথায় অনাবৃষ্টি হচ্ছিল বোধহয়, খরা দেখা দিয়েছিল। শার্লি আমাকে জানিয়েছেন যে আমার হারিয়ে যাওয়ার দিনে যেন অশ্রু সায়রে ভেসে সুখী ছিলাম আমি,
ব্যথার আঁচলে মুখ লুকিয়ে সুখী ছিলাম আমি, যদিও সেদিন তোমার চোখে ঝাপসা হব আমি। অনেক অনেক আবেগায়িত কথাবার্তা, এবং আমাকে মাধবী, অনেক পুরনো বন্ধু, তিনিও মাঝখানে ছিলেন না বহুদিন, ফাঁকিবাজি করেছেন আমার সাথে। মাধবীর এসএমএস পেয়ে ভালো লাগছে অনেকদিন পরে। তিনি আমাকে জানিয়েছে যে 9 কুড়ি কান্ডা আর 6 কুড়ি বিল হলো টাঙ্গুয়ার হাওরের লোকাল নাম, এবং এটা আমি জানতাম কিনা, আমি আসলে জানতাম না, শুনে ভালো লাগছে এবং নতুন একটা জিনিস জানলাম। 9 কুড়ি কান্ডা 6 কুড়ি বিল, ইন্টারেস্টিং নেম, সুন্দর নাম, নামটা খুব মজার। এবং ফার্স্ট শুনে খুব কিউরিয়াস ছিলাম কেন এই নাম। আপনি যেহেতু আমাকে এটা জানালেন, আপনি আবার আমাকে জানিয়ে দিন সংগ্রহ করে ওই এই নামের কারণটা কি। জীবনানন্দের একটা কবিতা আছে না, ওই যে যখন মানে সমালোচকরা তাকে প্রচন্ড তীব্র তীক্ষ্ণ সমালোচনায় ক্ষতবিক্ষত করছিল, তখন বাধ্য হয়ে জীবনানন্দ দাশের মতো একজন নির্লিপ্ত একেবারে আলাভোলা এবং সাথেও থাকেন না পাঁচেও থাকেন এরকম একটা মানুষও বাধ্য হয়ে জর্জরিত হয়ে সেই সমালোচনায় তাদেরকে তীব্র পাল্টা আঘাত করে একটা কবিতা লিখেছিলেন, ওই যে না হয় তুমি লিখো একখানা কবিতা, এরকম একটা কবিতা আছে। তা হয় আমিও মাধবী বলছি, না হয় তুমি আমাকে বলে দাও কেনই নাম। আর হাসান আমাকে গুলশান থেকে জানিয়েছেন অর্থহীন ব্যান্ডের ত্রিমাত্রিক গানটা শুনতে চান। অর্থহীন নিয়ে আসলে অনেক কথা একটু আগে বললাম, তাই পুরো দস্তুর মেইন মানে আন্ডারগ্রাউন্ড সিনারিতে না পড়লেও আজকে অর্থহীনের কয়েকটা গান বা একটা গান অ্যাটলিস্ট আমি প্লে করার চেষ্টা করবো। আর তাহমিনা আরেকটা এসএমএস পাঠিয়েছেন যে আজকে সাহস করে অনেকের প্রান্তর গানটা প্লে করেই ফেলো। আচ্ছা, দেখা যাক পুরোটা না হলেও কিছুটা প্লে করা যায় কিনা। সো ফ্রেন্ডস, যদি আপনি কোনো গান শুনতে চান আন্ডারগ্রাউন্ডের, যদি কিছু বলতে চান এই এপিসোড নিয়ে, যদি নিজের কোনো মনের কথা শেয়ার করতে চান, প্রথমে আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে যাবেন, অন্য কোনো অপশনে কিন্তু যাবেন না প্লিজ, হ্যাঁ, চ্যাটিং এরকম অপশনে যাবেন না, শুধু এসএমএস অপশনে যাবেন, গিয়ে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, অর্থাৎ রেডিও আমার সংক্ষিপ্ত রূপ, এবং তারপর আপনার নাম, ঠিকানা, বাবার নাম, চাচার নাম, দাদার নাম, মুরব্বীদের সবার নাম, এবং প্রিয়তমার নাম, আরো অনেক কিছুর নাম, যে পোষা বিড়ালটার নাম, অনেক কিছুই লিখতে পারেন। তবে আসল কথাটা যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে নিজের মনের কথাটা কি বলতে চান সেটা লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। ওকে, সাথে থাকুন। ক্রিপ্টিক ফাইট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ভুম বন্ধুর আজকে আরেকবার, আর ড্রিমস অ্যাভিনিউ শুনছেন, এবং আপনি আছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM এর সাথে। সময় হচ্ছে 12:15 এবং স্পেশাল একটি এপিসোড করছি যার নাম হচ্ছে আন্ডারগ্রাউন্ড আনলিশড, নামে তার পরিচয়, এবং আন্ডারগ্রাউন্ডের ব্যান্ডগুলোর প্রতি একটা ট্রিবিউট হিসেবে আমি এই ধরনের আয়োজন করছি। এবং আমি জানি না আমার সাথে কয়েকজন শ্রোতা এই মুহূর্তে আছেন বা এনজয় করছেন, বাট আমি এগিয়ে যাচ্ছি, আশা করছি আপনি আমার সাথে থাকবেন। ভিন্ন একটা প্রয়াসকে কিছুটা হলেও হয়তো আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, সেই আশা রাখি মনের ভেতরে, মনের গোপনে। তুমি বলেছিলে মানুষ বদলায়, আমিও বদলে গেছি, বুকের মাঝে জাপটে ধরে থাকা হারিয়ে গেছে। শুনছিলাম এই গানটা একটু আগে, অর্থহীনের গান, নিকৃষ্ট, এবং বলেছিলাম যে অর্থহীন যদিও আন্ডারগ্রাউন্ড ব্যান্ড সেই অর্থে না, কিন্তু তারাই হচ্ছেন আসলে সবচেয়ে বড় প্যাট্রোনাইজার আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোর এখন পর্যন্ত। সেজন্য ট্রিবিউট হিসেবে তাদের গান প্লে করলাম, এবং গানটা ছিল মেটাল কোর ধাঁচের গান, এবং এই ধাঁচের বেশ কয়েকটা গান অর্থহীনের, স্পেশালি নিকৃষ্ট 1 এবং নিকৃষ্ট 2, এবং সুমন রাফা দুজনেরই দুর্দান্ত পারফরমেন্স ছিল। একই সাথে শিশিরের কথা বলতেই হবে নিঃসন্দেহে। সে যাই হোক, আমরা আবার এসএমএস এর দিকে ফিরে যাই। আমাকে সাইদুল জানিয়েছেন ঢাকা থেকে, সেটা হচ্ছে যে আপনার কি এমন হয়েছে যে কোনো মুভি দেখার পর অন্যরকম ফিলিংস কাজ করে? এরকম প্রচুর হয়, আমার বেশিরভাগ ভালো মুভি দেখার পর এরকম হয় যে বেশ কয়েকটা দিন, অন্তত 7-8 দিন তো ওই ঘর থেকে বের হতে পারি না, মনে হয় যে 7-8 দিন কি। এমনও হয়েছে যে এখনো ওরকম মানে রিসেন্ট দেখা খুব ভালো কিছু মুভির দৃশ্য প্রায় ঘুরে ফিরে বিভিন্ন কাজের ফাঁকে মনে পড়ে, যেমন, এবং আমি আমার মানে শোতে মুভি অফ দ্য উইক সেগমেন্টে যে মুভিগুলোর নাম বলি, বেশিরভাগই আমাকে খুব বেশি টাচ করেছে বলে ওগুলোর কথা বলা হয়, এবং সেগুলো প্রায় ঘুরে ফিরে আসে। যেমন কালকে রাতে যে সিনেমাটা দেখলাম আমি, ইনহারেন্ট ভাইস, এবং ওই সিনেমার খুব বেশি আমার হৃদয় ছুঁয়ে গেছে। সিনেমাটা একটু না, অনেকটাই ব্যতিক্রমী, অনেকটাই মানে অন্য সিনেমা থেকে আলাদা, এবং এমনও হতে পারে যে সিনেমাটা অনেকের দেখার সময় আসলে পুরোটা শেষ করতে পারবেন না, মনে হবে না আসলে ঠিক রিলেট করতে পারছেন না, বুঝতে পারছেন না, আসলে মেলাতে পারছেন না, এবং বেশ লম্বা সিনেমা, 2.5 ঘন্টার, এবং অনেকেই অধৈর্য হয়ে পড়তে পারে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে অসাধারণ একটা দুর্দান্ত রকম একটা সিনেমা, এবং সত্যি আলাদা, এবং এটা আমাকে খুব বেশি রকম ছুঁয়ে গেছে সিনেমাটা। যদিও বলেছিলাম যে আন্ডারগ্রাউন্ড নিয়ে একটা সিনেমা, অপরাধ জগৎ নিয়ে, আন্ডারওয়ার্ল্ড নিয়ে, কিন্তু একই সাথে তার ভিতরে খুব অসাধারণ একটা প্রেমের গল্প পাশাপাশি সমান্তরালভাবে চলে গেছে এই সিনেমাটাতে, এবং সেটাও আপনাকে ছুঁয়ে যাবে। এবং আপনার এই সিনেমাটা দেখে মনে হতেই পারে না সবকিছুর পরও আসলে ভালোবাসাই যা কিছুই হোক না কেন, এবং নতুন করে আরেকবার প্রেমে পড়তে ইচ্ছেও হতে পারে সিনেমাটা দেখে। কারণ এই সিনেমাতে সব এত কিছু হয়ে যাওয়ার পরে, যেগুলো হওয়ার পর আসলে খুব সম্ভাবনা খুব কম থাকে দুজনের এক হবার, তারপরেও আবার যেহেতু দুজনে এক হয়ে যায় শেষে,
এবং তখন আপনার মনে হতেই পারে তাহলে আপনার জীবনে কেন এমনটা হতে পারে না, হয়তো একটা সুযোগ আপনারও আসবে, একটা হয়তো সম্ভাবনা আপনারও থেকে যায় নতুন করে আবার কিছু শুরু করার। অসাধারণ একটা সিনেমা ইনহারেন্ট ভাইস। আমি আজকে ডেফিনেটলি আমি ট্রাই করবো মুভি অফ দ্য উইক সেগমেন্টে সিনেমাটা নিয়ে কথা বলার। আর আমাকে জানিয়েছেন এরপরে যে বন্ধুটা তিনি হচ্ছেন আরিফ নামের একজন বন্ধু এয়ারপোর্ট থেকে। ধন্যবাদ আরিফ। অ্যাভয়েড দ্বীপ নামের একজন আমাকে জানিয়েছেন, এটা কি অ্যাভয়েড রাফা থেকে আপনার ইনফ্লুয়েন্স হয়ে অ্যাভয়েড দ্বীপ। রাজাবাজার থেকে আমাকে জানিয়েছেন মিনার্ভার গান শুনতে চাচ্ছেন তিনি। মিনার্ভা চেষ্টা করবো ভাইয়া, অ্যাভয়েড দ্বীপ। এবং আয়েশা ধানমন্ডি থেকে জানিয়েছেন রকস্টার গান শুনতে চান ড্রিমস অ্যাভিনিউতে, এবং তাদের অবদান উল্লেখযোগ্য অবশ্যই। আজকে শুরুতে আমি যখন হিস্ট্রিটা বলছিলাম রকস্টারের কথা বলেছি, তবে আজকে হয়তো প্লে করবো না, কারণ আজকে আসলে যে ইন্টেনশন নিয়ে সেই লেট 90s থেকে অ্যাকচুয়ালি যারা আন্ডারগ্রাউন্ড মিউজিককে চর্চা করে এগিয়ে নিয়ে গেছেন তাদের গানই বেশি বেশি প্লে করছি। এবং তবে সামনে অবশ্যই আমি রকস্টারের গান প্লে করবো। আপনি কোন গানগুলো বেশি শুনতে চান আমাকে SMS করে জানাবেন, আমি অবশ্যই সেগুলো প্লে করবো। আর অনেকেই জানিয়েছেন আমাকে মাধবী শুনতে চাচ্ছেন ব্ল্যাকের অভিমান, এই গানটা আমারও খুব বেশি পছন্দের, অনেক সুইট একটা গান। সাবারিন আমাকে জানিয়েছেন আজকে তার কাজিনের বিয়ে ছিল এবং উই হ্যাড এ ব্লাস্ট, এবং এখন অনেক টায়ার্ড, স্টিল লিসনিং টু ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে আমি একটা বিয়েতে গিয়েছিলাম এবং আমার জীবনের সবচেয়ে সংক্ষিপ্ততম বিয়ে খেতে যাওয়া হচ্ছে আজকে, বিকজ আপনাদের কথা চিন্তা করে, আমার শোয়ের কথা চিন্তা করে এটা হয়েছে। মানে বিয়ে খেতে গিয়েছিলাম আমার খুবই ঘনিষ্ঠ এক কলিগের বিয়েতে, এবং আমার মনে হয় আমি সেই বিয়ের অনুষ্ঠানে মাত্র 4.5 মিনিট বা 4 মিনিট ছিলাম, একেবারে ঘড়ি ধরা। মানে আমার দেখি যে আমি খেতে গেলে আমি শো ধরতে পারবো না, সো জাস্ট আমি বিয়ের অনুষ্ঠান স্থলে ঢুকলাম, এক দৌড়ে সোজা স্টেজে যেখানে আমাদের জামাই বাবাজি বসা ছিল, আমার কলিগ মহাশয়, এবং তার সাথে গিয়ে জাস্ট কোলাকুলি করে হ্যান্ডশেক করে তার নবপরিণীত স্ত্রীকে শুভাশিস জানিয়ে আমি সাথে সাথে আবার ভোদর উল্টা দিকে এবং এক দৌড়ে একেবারে স্টুডিওতে। এটা হচ্ছে আমার জীবনের সংক্ষিপ্ততম বিয়ে খেতে যাওয়া, এবং আজকে সেটা হয়েছে, অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। মানে কিছু বলারও সুযোগ দিই না কাউকে, কারণ আমি জানি যে কিছু বলার সুযোগ দিলে আমি আটকে যাবো, শিকড় গজিয়ে যাবে, আড্ডা শুরু হয়ে যাবে এবং শো আমি মিস করবো। সো সেই ঝুঁকি আমি নেইনি। সে যাই হোক না কেন, আপনি আমাকে SMS করে জানান কি বলতে চান, কি গান শুনতে চান। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে এতক্ষণ অনেক স্প্ল্যাশিং নাম্বার ছিল, এবার একটু কাম অ্যান্ড সুদিং নাম্বার। আর্টসেলের একটা গান শুনবো। এই গানটা আর্টসেলের খুব বেশি পরিচিত গানগুলোর একটা না, কিন্তু আমার কাছে অসম্ভব রকম ভালো লাগে গানটা। একটা কি যেন একটা ব্যাপার আছে গানটার মধ্যে আমার কাছে মনে হয়। গানটার নাম হচ্ছে লিন, এবং আসলে লিন হয়ে যায়, গানটা শুনলে লিন হয়ে যাওয়ার মতো কিছু একটা আছে বোধহয় গানটার মধ্যে, হতে পারে, দেখা যাক আপনি হন কিনা। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন আজকে আরেকবার, আর চলছে এখনো ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। শুনছিলাম একটু আগে যে গানটা, সেই গানটার নাম হচ্ছে গিয়ে কবে। আজকে কবে গানটা হচ্ছে নেমেসিস এর গান, তৃতীয় যাত্রার প্রথম গান এটা। এবং এই মুহূর্তে আবার কয়েকজন বন্ধুর SMS পড়বো, এবং তবে তার আগে আরেকবার বলে রাখি যে একটা স্পেশাল এপিসোড করার চেষ্টা করছি আজকে, যার নাম হচ্ছে আন্ডারগ্রাউন্ড আনলিশড, এবং যেখানে আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোর গানগুলো আমরা শুনছি তাদের প্রতি এক ধরনের ট্রিবিউট হিসেবে, বিকজ আই থিঙ্ক দে ডিজার্ভ ইট। আর আমাকে SMS পাঠিয়েছেন বেশ কয়েকটা বন্ধু। নিশান মিরপুর 10 নম্বর থেকে জানিয়েছেন মেকানিক্স, কার্নিভাল, রেডিও অ্যাক্টিভ, দ্রিক এই ব্যান্ডগুলোর গান শুনতে চাচ্ছেন। খুব ভালো চয়েস নিশান, এগিয়েছেন আপনি, আমি আছি আপনার সাথে। ইশতি আমাকে জানিয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া ইশতি, আমার নামের সাথে কিন্তু আমার মিল আছে, আমার ইশতিয়াক আরেকটা নাম, সো ইশতি হচ্ছে আপনার নাম। আমাকে ইশতি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে উইল ইউ প্লিজ প্লে ভুল জন্ম বাই আর্টসেল আর মিথ্যের আগ্রাসন বাই পাওয়ার সার্জ। ইন্টারেস্টিং হচ্ছে, এই দুটো গানই আমার প্লেলিস্টে আছে, ভুল জন্ম আর্টসেলের এবং পাওয়ার সার্জের মিথ্যের আগ্রাসন। আশা করছি কিয়ৎক্ষণ পরে আপনি আপনার কাঙ্ক্ষিত আরাধ্য গানগুলো শুনতে পাবেন। আর আমাকে এরপরে জানিয়েছেন যিনি, যে বন্ধুটা, তার নাম হচ্ছে ব্লু নাইটিঙ্গেল, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কাজিন উনি, মানে একই গ্রামে ছিল ওনাদের বাড়ি, এবং কাজিন হয় তারা, ব্লু নাইটিঙ্গেল এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তো ব্লু নাইটিঙ্গেল আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে যে, আচ্ছা ব্লু নাইটিঙ্গেলের সাথে আরেকজন SMS, দুজনের একসাথে পড়ি, মিল আছে কিছুটা। ওনার নাম যেন কি, আরেকজন আমাকে এরকম গভীর হাইথটের কোয়েশ্চেন করেছেন, কি যেন তার নাম, কে 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 যেন আরেকজন আমাকে SMS করেছেন, দেখলাম এটা খুব কঠিন একটা তাত্ত্বিক একটা প্রশ্ন, কাজের সময় কিছু খুঁজে পায় না, কে যেন এরকম একটা SMS করলো। আচ্ছা
হ্যাঁ, তাহমিনা এসএমএস করেছে যে তোমার কি কোনো বাকেট লিস্ট আছে। সাডেনলি এই কথাটা মনে হলো, তাই জিজ্ঞেস করলাম। তার বাকেট লিস্ট নাকি অনেক লম্বা এবং অনেক সেখানে ইচ্ছা আছে। আমার কয়েকজন বন্ধুর সাথেও কথা হওয়ার পরে জানলাম অনেকেরই বাকেট লিস্ট আছে। বাকেট লিস্ট ব্যাপারটার সাথে যারা এখনো পরিচিত না, আমি নিজেও খুব একটা পরিচিত ছিলাম না। আমিও এরকম নাদান, একজন রাফায়েল নাদালের ভাই ইরাজ নাদান, তো আমিও কিছুদিন আগেও জানতাম না বিষয়টা। বাকেট লিস্ট সবাই দেখে বলে কি জিনিস এটা, তো পরে যেটা জানলাম সেটা হচ্ছে যে খুব বেশি যে জিনিসগুলো আপনার ইচ্ছা, যেমন আপনার হয়তো জীবনে ইচ্ছা থাকতে পারে এভারেস্টের চূড়া একবার উঠবেন, অথবা যে করেই হোক জীবন অন্তত একবার আইফেল টাওয়ার দেখবেন এরকম, বা এমন হতে পারে জীবনে একবার টম ক্রুজের সাথে ডিনার করবেন, এরকম গভীর ইচ্ছা যেগুলো, সেগুলোর অনেক এরকম ইচ্ছার সমন্বয়কে বলা হয় দ্য বাকেট লিস্ট। আমার অনেক ফ্রেন্ডকে দেখে অনেক বাকেট লিস্ট থেকে মাঝে মাঝে দুটো একটা গোপন ইচ্ছের কথা বলে দেয় এবং খুব চাঞ্চল্যকর ইচ্ছে সেগুলো এখন থাক, আপাতত বন্ধুদের কাছে যাই, বন্ধুদের ইচ্ছায়। তো আমার এরকম বাকেট লিস্ট আছে কিনা। এবং আরেকজন ব্লু নাইটিঙ্গেলের প্রশ্ন এসএমএসটা ছিল এরকম যে মানে হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মোস্ট, মানে উনি বোঝাতে চেয়েছেন যে আমার আসলে সবচেয়ে বড় ফোকাস কোথায় থাকে জীবনে। কিছুটা মিল আছে, সিমিলারিটি হতো দুজনের এসএমএস এর মধ্যে। এই দুটো প্রশ্নের উত্তরই হচ্ছে যে কিছুই নেই আসলে, এরকম কোনো বাকেট লিস্ট নেই আমার জীবনে, যা পাবো তাই নিয়ে সুখী, আর কোনো কিছু দিয়ে আসলে জীবনে ফোকাস করি না। আমি যেভাবে চলছে গাড়ি যাত্রাবাড়ি, বিষয়টা সেরকম আর কি। জীবন নিয়ে খুব বেশি ভাবিও না যে মানে আমার সবচেয়ে অপছন্দের প্রশ্ন হলো, মানে অনেক টিভি শোতে দেখি যে সাক্ষাৎকার দিচ্ছেন বিখ্যাত একজন বুজুর্গ কুতুব, বিশিষ্ট আলেম এবং বিশিষ্ট সেলিব্রিটি, তাকে খুব মানে উৎসাহ নিয়ে মুখখানা বাংলা নয়ের মতো করে উপস্থাপিকা মানে 10 কেজি মেকআপ দিয়ে অলরেডি এমনিতেই 10 কেজি ওজন বাড়িয়ে ফেলেছেন, তারপরে নড়তে চড়তে কষ্ট হচ্ছে, তারপর অনেক কষ্ট করে কোনো মধ্যে প্রশ্নটা করলেন আগামী 10 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান। তো খুব মানে ঢং করে প্রশ্নটা করলেন এবং তিনিও ব্যাপক একটা ভাব নিয়ে দেখুন আসলে কাজটা করে যেতে হবে। হ্যাঁ, যে কাজটা করছি সে কাজটা করে যদি মানুষের কাছে পৌঁছাতে না পারি, আসলে মানুষের হৃদয়ে ছুঁয়ে যেতে হবে, তাদের জন্য কিছু করতে হবে। মানে ওরে বাবারে বাবা, ভিন্ন রকম মানে একেবারে সেরকম ভাবটা নিয়ে খুব বুজুর্গ একটা অ্যান্সার তিনিও দেন। 10 বছর পরে ওই জায়গা দেখতে চাই, সেই জায়গা দেখতে চাই, অনেক জায়গায় দেখতে চান। আমি নিতান্তই নাদান একজন ব্যক্তি, আমার এরকম 10 বছর, এটা আমার সবচেয়ে অপছন্দের প্রশ্ন যে 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও। আমি কোথাও দেখতে চাই না, এখন এই মুহূর্তে হটসিটে বসা যে আমি এখানেই দেখতে চাই, আর কোথাও না। আমি চাই আমার বর্তমান সময়টা সারা জীবন এভাবেই কাটুক, এর বেশি কিছু চাই না। আমার কোনো ফোকাসও নেই, কোনো লাইফ নিয়ে গভীর কোনো চিন্তাও নেই, বাকেট লিস্টও নেই, কিছুই নেই। আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন অনেক ভালো, এভাবেই যদি চলে সারাটা জীবন, আর কিছুই চাইবার নেই একেবারেই। এটা আপনি বলতে পারেন রসকসীন হতে পারে, তাই বাট আমি বিষয়টাকে এভাবেই দেখি আসলে। কারণ আমাদের কাছে মনে হয় যে আশপাশের অনেক মানুষের দুর্দশার পাশে যখন নিজের জীবনের ছবিটা রাখি, মনে হয় যে অনেক বেশি পেয়েছি। এরপরও চাইতে চাওয়াটা আমার কাছে এক ধরনের বিব্রতকর মনে হয়, যে সৃষ্টিকর্তার কাছে যে প্রার্থনা করবো আমাকে এই প্রত্যাশাটা পূরণ করা, আমার কাছে মনে হয় যে সেই আস্পর্ধা থাকা উচিত নয় এত বেশি পাওয়ার পরেও। এবং আমার কাছে মনে হয় যে এটা আসলে খুবই মানে গ্লানিময় মনে হয় আমার কাছে এর বেশি কিছু চাওয়া। তো সে যাই হোক না কেন, বলবো না করে অনেক কিছু বলে ফেললাম, নাচবো না করে দুপাক নিচে নিলাম। এবং এরপরের এসএমএস এ যাই। আমাকে এসএমএস পাঠিয়েছেন বৈশাখী মিরপুর 1 নম্বর থেকে, প্লেলিস্ট তার ভালো লাগছে এবং ব্ল্যাকের গান শুনতে চাচ্ছেন তিনি। এরপরে আমাকে মুগ্নি জানিয়েছেন খুবই বিশাল একটা সিরিয়াস কথা, দিন শেষে কিছু মানুষ ভালো থাকে, বাকিরা রাতের আধারেও ভালো থাকার মুখোশ পরে। তা বটে। তবে মুখোশ নিয়ে অন্য একটা কথা বলি, আমার মুখোশের প্রতি খুব ফ্যাসিনেশন, মানে নিজে মুখোশ পরে থাকা না, ঘর সাজানোর উপকরণ হিসেবে মুখোশ আমার খুব ভালো লাগে। এবং অনেক জায়গাতে দেখি বাস্তবে বা বিভিন্ন টিভিতে যে খুব সুন্দর মুখোশ ঝুলিয়ে রাখে বাসাতে, এটার প্রতি আমার ব্যাপক ফ্যাসিনেশন কাজ। খুব সুন্দর, আমার কাছে মানে ঘর সাজানোর জন্য ওয়ান অফ দ্য বেস্ট আইটেমস হচ্ছে মুখোশ, অবশ্যই খুব সুন্দর। চারুকলা রেস্টুরেন্টরা খুব ভালো এই ব্যাপারে সিদ্ধহস্ত। এবং আমাকে নাবিসা জানিয়েছেন এরপরে, সেটা হচ্ছে যে বাই দ্য ওয়ে মুখোশ নিয়ে একটা গানের একটা লাইন বলি। স্টিং এর একটা গান আমার খুব ফেভারিট, প্রায় প্লে করি আমি, শেপ অফ মাই হার্ট। সেখানে একটা লাইন আছে আমার খুব ভালো লাগে, দ্য মাস্ক আই ওয়্যার ইজ ওয়ান। একটাই মুখোশ পরি আমি, একাধিক না। আর নাবিসা আমাকে জানিয়েছেন ইন্টারেস্টিং এসএমএস, এই জন্য একটু পড়ি। মাই এজ ইজ 14, ক্যান আই হিয়ার দিস শো ব্রো, টুমোরো মাই স্কুল ইজ অফ। মানে খুব অপরাধী মুখ করে বলছে যে আমার বয়স মাত্র 14, আমি কি এই শোটা শুনতে পারবো, আমার তো কালকে স্কুল অফ। এত এক্সকিউজ ধরনের কিচ্ছু নেই আপু, তুমি শুনতে পারো। আর আমার মনে হয় না যে আমি প্রাপ্তবয়স্কদের জন্য শো করি না, সবার জন্যই করি। সো আমার মনে হয় 14 কেন, 4 বছরের শিশুও শুনতে পারবে যদি কিছু বুঝবে না হয়তো। আর আমি যেসব এগারো বলি, বড়রা বুঝতে যে পারে সেটাও আমি আশা করি না। সাজুক্তা আমাকে সাভার থেকে জানিয়েছেন, সাজুক্তা সুন্দর নাম। সাজুক্তা আমাকে যেটা লিখেছেন সেটা হচ্ছে যে ভালো লাগছে তার এরকম আয়োজন, এবং তিনি সাথী আছেন আমার সাথে, থাকুন নতুন বন্ধু। আর আরেকজন নাম না লিখে আমাকে জানিয়েছেন, গত সপ্তাহে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সামঞ্জস্য কবিতাটা পড়েছিলাম,
ও যে তুমি একটা বলা হয় কুকুর পোষো বিড়াল পোষো এই কবিতাটা নেট থেকে ডাউনলোড করার জন্য কিছু ভুল ছিল, হ্যাঁ সেটা আমি স্বীকার করি। আসলে নেট থেকে ডাউনলোড করে পড়লে অনেক সময় অনেক কিছু ভুল ত্রুটি থেকে যায়, ক্ষমা সুন্দর কানে শুনবেন। SMS করার নিয়মটা বলি ভাইয়া নাপুরা, প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। ব্ল্যাকের একটা গান প্লে করবো। আমি ব্ল্যাকের প্রথম কনসার্ট দেখি 2002 সালের শেষ দিকে ধানমন্ডির উইমেন্স কমপ্লেক্সে, এবং ওই কনসার্টে আমি ফার্স্ট ব্ল্যাকের লাইভ পারফরমেন্স দেখি এবং এই গানটা ওইখানেই আমি প্রথম শুনি। প্রথম শোনাতেই ভালো লেগেছিল, প্রথম শ্রবণে প্রেম এরকম বিষয়টা। সেই গানটা প্লে করছি। তাদের প্রথম স্টুডিও অ্যালবাম আমার পৃথিবী যেটার নাম ছিল, ওই অ্যালবামের প্রথম গান এটা, আমরা। ফ্রেন্ডস, আন্ডারগ্রাউন্ড আনলিশ এপিসোড একটু বিষাদী গান নিশ্চয়ই ভাবছেন যে নিশ্চয়ই হবে না, সব রকিং গানই বেশিরভাগ হচ্ছে, না হয় একটু বিষাদী গান একটা থাকে। আন্ডারগ্রাউন্ড একটা ব্যান্ড মেটাল মেজের একটা গান আছে, সেটা প্লে করছি। দেখা যাক একটু দুঃখ ভারাক্রান্ত আপনি হন কিনা। এই গানটা না হচ্ছে নীরবে। নীরবে অনেক কিছুই হয়ে যায়, ভালো কিছুই হোক সেটাই প্রত্যাশা করি। একটু পরে ফিরছি, সাথেই থাকুন আমার। ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে ইরাজকে আরেকবার। এটা আপনার দুর্ভাগ্য আর আমার সৌভাগ্য যে আমি আপনাকে সাথে আরেকবার কথা বলতে পারছি। ড্রিমস অ্যাভিনিউ এখনো চলছে, শনিবার রাতের বিশেষ আয়োজন রেডিও আমার 88.4 FM এর স্পেশাল একটা আয়োজন করছি, যার নাম হচ্ছে আন্ডারগ্রাউন্ড আনলিশড, মাটির নিচের বাস্তবতা প্রকাশিত। একটু আগে শুনছিলাম মেটাল মেজের গান নীরবে। আমার কাছে গানটা বেশ ভালো লাগে, অনেক আগের গান এবং শুরু থেকে এখনো পর্যন্ত আমার গানটা ভালো লাগে, একটা ফিল আছে গানটার মধ্যে। তার আগে শুনছিলাম ব্ল্যাকের গান আমরা, এবং এই মুহূর্তে দেখা যাক আমরা তোমরা কে কি SMS আমাকে পাঠিয়েছেন। আমাকে অনেক পুরনো বন্ধুর SMS পাচ্ছি। প্রীতি রামপুরার অনেক পুরনো বন্ধু আমার মনে আছে, খুব ভালো মতোই মনে আছে। প্রীতি, তোমার কনফিউজ হবার কিছু নেই, কিন্তু এতদিন তুমি কোথায় ছিলে সেটা আমার একটা প্রশ্ন। আর অনেকে SMS পাঠিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন কি তাহার নাম হচ্ছে হিরার SMSটা আমি একটু বিশেষ রকম শ্রদ্ধা নিয়ে পড়তে চাই। সবুজবাগের বন্ধু উনি খুব কুণ্ঠা নিয়ে আমাকে SMS করেছেন, খুব দ্বিধা নিয়ে, যে আসলে তোমাদের এত জ্ঞানের কথা শুনছি, বন্ধুদের এত ভালো SMS পড়ছি, তারা কত কিছু জানে বোঝে, কিন্তু উনি খুব কুণ্ঠিত যে আসলে উনি মানে বিদ্যা যেটা মানে একাডেমিক যেটা নলেজ সেটা তার অর্জিত তেমন হয়নি, শিক্ষার তার ভাষায় সেভাবে অতটা নেই, অতটা তার যোগ্যতাও নেই, তিনি পার্টিসিপেট করতে পারবেন কিনা। শুধু তার একটাই যোগ্যতা, তার কাছে মনে হয়েছে যে তিনি একজনের মা। আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ্যতা এটাই আসলে। অনেকেই অনেকভাবে সাফল্যকে বা যোগ্যতাকে বা সার্থকতাকে সংজ্ঞায়িত করতে পারেন। কিছুদিন আগে দেখলাম আমার খুব প্রিয় একজন মানুষ আব্দুল্লাহ আবু সাইদ, তার একটা ডিফারেন্ট সংজ্ঞা, আমার কাছে সেটা ভালো লেগেছে, কিন্তু পুরোপুরি আমি আবার ওটার সাথে একমত হতে পারিনি। তো আমি নিয়ে চিন্তিত না, সাফল্য সার্থকতা এগুলোর সংজ্ঞা আসলে কি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যেভাবে সংজ্ঞায়িত করুক না কেন বা যে দৃষ্টিকোণ থেকে দেখুক না কেন, আমার কাছে মনে হয়েছে যে যদি আমি একেবারে আসপেক্ট থেকে তাকাই মানব যাত্রার দিকে বা মহাকালের দিকে, আমার কাছে মনে হয়েছে যে প্রাণের ক্রমবিকাশ এবং প্রাণের বহমানতাই হচ্ছে আসলে আমার কাছে মনে হয় সৃষ্টির মূল রহস্য। এবং আমার কাছে মনে হয়েছে যে মূল মন্ত্রটা এখানেই, যে সৃষ্টিকর্তা সবসময় চান এই প্রাণযাত্রা এগিয়ে যাক। এবং আমার কাছে মনে হয় সেই তাত্ত্বিক দিক থেকে দেখলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ্যতা মা হবাই অবশ্যই। এবং আমার কাছে মনে হয় অন্য বেশি কিছু যোগ্যতা নেই, আপনি যদি সত্যি করতে তেমন অসাধারণ একজন মা হতে পারেন, কুণ্ঠিত হবার কিছু নেই। আপনার প্রতি আমার সশ্রদ্ধ সালাম থাকলো হীরা, আপনি আমার সব বন্ধুদের কাতারে একদম প্রথম সারিতেই থাকবেন নিঃসন্দেহে। আর আমাকে আরেকজন জানিয়েছেন, নির্জন আমাকে জানিয়েছেন যে দুঃখিত, কুয়াশায় ঢাকা স্বপ্ন আমার খুঁজে ফিরি ধূসর সীমানায়। আর্টসেলের গান শুনতে চাচ্ছেন মতো এই গানটা। আরিশা পুরনো বন্ধু, আপু মনে আছে তোমার কথা। এবং আরো অনেকেই লিখেছেন আমাকে। বৈশাখী আমাকে জানিয়েছেন যে তিনিও একজন মা, আজ কিছুক্ষণ আগে মা নিয়ে কথাও ছিল, সেটা হচ্ছে যে আজ আমার মেয়ের সাথে সেরকম একটা ফাইট হয়েছে এবং কালকে সকালে সরি বললো, কিন্তু কিভাবে আমাকে বলেছেন টিপস দিতে। মামের ভেতর যে স্বর্গীয় ভালোবাসা, আমার মতো এক নাদান মূর্খ এক পাপিষ্ঠ নরধম সেখানে কি বলতে যাবে। তারপর আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে মস্তিষ্কে যেটুকু বুঝি, শুধু মেয়ে বা মা না, আমার কাছে মনে হয় যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই প্রিয় মানুষটাকে, যে কোনো রকম প্রিয় মানুষ, সেটা বাবা হোক মা হোক ভাই বোন,
প্রিয়তমা স্ত্রী যেই হোক না কেন, আমার কাছে মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পন্থা বা সর্বশ্রেষ্ঠভাবে সরি বলার উপায় আমার কাছে যেটা মনে হয় যে কপালে চুমু দেওয়ার মতো আমার কাছে মনে হয় এত স্বর্গীয় আসলে আর অন্য কোনো কিছুই নেই। তাই সম্পর্ক যেমনই হোক না কেন, যদি সত্যিভাবে সরি বলতে চান যে একটা ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট কিছু আমি বলতে পারবো না, আমার ক্রিয়েটিভিটি খুব কম, কিন্তু আমার কাছে মনে হয় যে ঘুমন্ত অবস্থায় খুব ভোরবেলা যখন সে ঘুমিয়ে আছে তো কপালে তার আপনার আদরের স্পর্শ পেয়ে যদি তার ঘুমটা ভাঙে, আপনার মুখেও কিছু বলতে হবে না। আমার কাছে মনে হয় দ্যাট ইজ দ্য বেস্ট মোমেন্ট দ্যাট শি ক্যান এভার গেট ইন হার লাইফ। এটা করতে পারেন, খুব সেকেলে আইডিয়া, হয়তো আমি একটু সেকেলেই না হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে কপালে চুমুখে আদর করাটা স্বর্গের একটা ছোঁয়া ওর মধ্যে আছে, যেটা সবকিছু হয়তো পাওয়া যায় না। আর আমাকে নীলু জানিয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, ভালো লাগছে যে ইংলিশ গান শুনতে হচ্ছে, এটা হচ্ছে তার কথা। আচ্ছা, এক একজন লিসনারের এক এক রকম মতামত অভিমত, আমি সবগুলোকেই শ্রদ্ধা ভরে গ্রহণ করি, সবাইকে নিয়েই আমার শো, সবাই আমার বন্ধু। সো ফ্রেন্ডস, SMS করার নিয়মটা বলে দিই, যদি কোনো গানের কথা বলতে চান, নিজের মনের কথা কোনো কথা শেয়ার করতে চান, আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখবেন 6969 এই নাম্বারটাতে। লিখুন যা ইচ্ছে তাই, পাঠিয়ে দিন, গানটার নামও তাই, যা ইচ্ছে তাই, আবু ভাইরাস। Hello friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 1:08 আমাদের সাথে সময় আছে। আর শুনছেন আন্ডারগ্রাউন্ড আনলিশড স্পেশাল এপিসোড, একটা আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোর গান নিয়ে এবং একটা ট্রিবিউট হিসেবে আমরা এই স্পেশাল এপিসোডটা করার চেষ্টা করছি আর কি। শুনছিলাম একটু আগে দ্য ওয়াটসন ব্রাদার্সের গান আকাশকে জিজ্ঞেস করি তোমায় রাঙাইকে। সে যাই হোক, এখন কিন্তু অন্য একটা সেগমেন্টের সময় হয়ে গেছে, মুভি অফ দ্য উইক। ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সেগমেন্ট। খুব রেগুলারলি আমি মুভি অফ দ্য উইক সেগমেন্ট করছি, এটা থেকে বুঝতে পারছেন যে খুব রেগুলারলি আমার মুভি দেখা হচ্ছে এবং অসাধারণ কিছু সিনেমা দেখছি, যার একদম এই ধারাবাহিকতা সর্বশেষ ছিল গতকাল রাতের কথা। এই যে সিনেমাটার কথা আকার ইঙ্গিতে অনেকবার বলা হয়ে গেছে আজকে রাতে ইতিমধ্যেই। স্পেশালি যারা অপরাধ জগতের সিনেমা নিয়ে পছন্দ করেন, আন্ডারওয়ার্ল্ডের মুভি, আন্ডারগ্রাউন্ড মুভি বা কাল্ট মুভি বলা হয়, মোর টেকনিক্যালি বলতে গেলে কাল্ট মুভি অথবা নয়ার মুভি, নিও নয়ার বা নয়ার কাল্ট, যে জনরাই বলি না কেন, আমার কাছে মনে হয়েছে যে এই ধাঁচের মুভিগুলো একটা অন্যরকম আবেদন আছে, সেই গডফাদার থেকে শুরু, এবং আমার কাছে মনে হচ্ছে সেই গডফাদার ট্রিলজি এবং এরকম আরো অনেক, গুড ফেলাস, ক্যাসিনো, অনেক সিনেমা আছে এরকম সেই আন্ডারওয়ার্ল্ড নিয়ে, গ্যাংস অফ নিউ ইয়র্ক। অসাধারণ, আমার এই মুহূর্তে চট করে হয়তো সব এরকম আন্ডারওয়ার্ল্ডের সিনেমার নাম মাথায় আসছেও না, কিন্তু অসাধারণ সব সিনেমা আছে এরকম। তারপরে লিওনার্দো ডিক্যাপ্রিও এর 2013 যে ফিল্মটা ছিল, এই যে কাজের সময় আমার কিছু মাথা আসে না। আচ্ছা, অনেক ভালো ভালো সিনেমা আছে, হিসাব করলে সেরকম অনেক পাওয়া যাবে। দ্য ডিপার্টেড এরকম অনেক আছে। যাই হোক, সর্বশেষ সংযোজন আমি যেটা বললাম, গত বছরের একদম শেষ দিকের একটা সিনেমা, এবং আমেরিকান ফিল্ম জুরি বোর্ডের হিসাবে তারা প্রত্যেক বছর ওই বছরের শ্রেষ্ঠ 10টা সিনেমার একটা লিস্ট করে এবং দেখা যায় সেখান থেকে অস্কার উইনার হয়। তো গত বছরে তাদের সেরা 10টা সিনেমার লিস্টে এটা আছে এবং 2টা অস্কারের নমিনেশন পেয়েছিল। একটা হচ্ছে বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে এবং আরেকটা হচ্ছে বেস্ট কস্টিউম ডিজাইন। এবং গোল্ডেন গ্লোবে বেস্ট অ্যাক্টরের ভূমিকাতে জশ ব্রলিন নমিনেশন পেয়েছিলেন, সেরা অভিনেতার সেই ক্যাটাগরিতে জশ ব্রলিন। সিনেমাটা হচ্ছে ইনহারেন্ট ভাইস, একটু কঠিন নাম, ইনহারেন্ট ভাইস, এবং এটা হচ্ছে আমাদের এই সিনেমার পরিচালক হচ্ছেন পল টমাস অ্যান্ডারসন, এবং পল টমাস অ্যান্ডারসনের 7ম সিনেমা তার পরিচালিত এটা। এবং তার আরেকটা উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে দেয়ার উইল বি ব্লাড, যেটা অনেকেই হয়তো দেখেছেন, ড্যানিয়েল ডে লুইসের দুর্দান্ত অভিনয় করা সেই সিনেমাটা। দ্য মাস্টার এর আগের সিনেমাটা ছিল, এবং সর্বশেষ হচ্ছে এটা ইনহারেন্ট ভাইস। এবং এটা হচ্ছে টমাস পিনচনের একটা উপন্যাস থেকে সিনেমাটার স্ক্রিন প্লে লেখা হয়েছে, এবং টমাস পিনচনের কাহিনী থেকে এই প্রথম কোনো সিনেমা বানানো হলো। আর সিনেমাতে অনেক বিখ্যাত তারকারা আছেন সিনেমাতে। মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন ওয়াকিন ফিনিক্স, জশ ব্রলিন, ওয়েন উইলসন, ক্যাথরিন ওয়াটারস্টোন, রিজ উইদারস্পুন, বেনিসিও ডেল টোরো, যদিও তার ভূমিকাটা খুব ছোট, জেনা মেলোনি, জোয়ানা নিউসাম এবং আরো অনেকেই আছেন সিনেমাটাতে। সত্যি কথা বলতে কয়েকজন দুর্দান্ত অভিনয় করেছেন, আমি মুগ্ধ রীতিমতো। ওয়াকিন ফিনিক্স এবং জশ ব্রলিন, স্পেশালি জশ ব্রলিনের পারফরমেন্স এক কথায় অনবদ্য ছিল, দুর্দান্ত। এবং আগে আমি জশ ব্রলিনের আগে যে সিনেমাগুলো দেখেছি, যেমন ট্রু গ্রিট, তারপরে আরেকটা ছিল নো কান্ট্রি ফর ওল্ড ম্যান, এবং সর্বশেষ দেখলাম এভারেস্ট, সেইগুলোর থেকে একেবারে অন্যরকম অভিনয় এই সিনেমাটাতে ইনহারেন্ট ভাইসে। আচ্ছা, ইনহারেন্ট ভাইস হচ্ছে আসলে একটা আন্ডারওয়ার্ল্ডের সিনেমা, এবং আসলে সিনেমাটা এমন, সংক্ষেপে আমি বলি, সেটা হচ্ছে যে খুবই অদ্ভুত রকম একটা সিনেমা, এবং একেবারেই
আলাদা রকম। এবং আপনার আমি বললাম না যে বেশিরভাগই মনে হবে না সিনেমাটা থাক বাদ দিয়ে আর দেখতে ইচ্ছে হচ্ছে না, কাহিনী কিছুই বুঝতে পারছি না, কিছুই ধরতে পারছি না, কোথা থেকে কোথায় যাচ্ছে, কে কার সাথে রিলেটেড, কোন অপরাধীর সাথে কে জড়িত, কে তার মোটিভ, এখান থেকে আবার সেখানে কেন, এরকম অনেক মনে হতে পারে। এবং আমার কাছে মনে হয় যে একটা পর্যায়ে গিয়ে মনে হবে ধর কি সিনেমা ছাড়লাম, ঘুম নষ্ট করে, এরকম মনে হতেই পারে। বাট পরিশেষে যদি আপনি মন দিয়ে পুরোটা দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে আপনি অবশ্যই ঠকবেন না। অসাধারণ একটা সিনেমা, খুবই অদ্ভুত উইয়ার্ড ধরনের মনে হবে আপনার, এবং সিনেমাটা আসলে ওরকম। এবং কাহিনীটা আসলে এমন, আমি আসলে এখন বলে সংক্ষেপে বোঝাতে কিছুই পারবো না। অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা একসাথে কানেক্টেড, অপরাধ জগতের বিভিন্ন রকম কর্মকাণ্ড, সেগুলো আসলে সিনেমা দেখলে আপনি ভালো বুঝতে পারবেন। শুধু সংক্ষেপে আমি যে দুটো রোম্যান্টিক ব্যাপার বা জীবন ঘনিষ্ঠ ব্যাপার আপনাকে স্পর্শ করবে হয়তো বললে, সেগুলো বলার চেষ্টা করি। মূল ঘটনাগুলো আসলে ঠিক বলে বোঝানোর মতো না, দেখতে হবে সিনেমাটা। যে মূল দুটো ঘটনার কথা বলছিলাম, একটা হচ্ছে যে ওই বললাম না যে এই সিনেমাটা দেখলে আপনার আরেকবার প্রেমে পড়তে ইচ্ছে হতেই পারে, সেটা হচ্ছে আসলে এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে জোয়াকিন ফিনিক্স, যে ভূমিকাটাতে অভিনয় করেছে স্পোর্টেল্লো। স্পোর্টেল্লো হচ্ছে ডক স্পোর্টেল্লো, একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, আমাদের ফেলুদা শার্লক হোমস এরকম একজন গোয়েন্দা, এবং হিপ্পিদের মতো চুলদারি এবং লাইফস্টাইল তার। তো আমরা সিনেমার শুরুতেই জানতে পারি তার একজন প্রেমিকা ছিল আগে, সাশতা, তার নাম সাশতা ফে হেপওয়ার্থ পুরো নাম। তো সাশতার সাথে তার বোঝাই যাচ্ছে সিনেমার শুরুতেই আমরা যে অনেকদিন আগে তাদের ব্রেকআপ হয়ে গেছে এবং বহুদিন তাদের মধ্যে দেখা সাক্ষাৎ ছিল না। হঠাৎ করে এসে সেই সাগর পারে ছোট্ট একটা শহরে, সেখানে এসে শাস্তা হাজির হয় তার পুরনো প্রেমিকের কাছে, এবং তার কাছ থেকে আমরা জানতে পারি যে সে বহু বছর ধরে আসলে বিখ্যাত একজন ব্যবসায়ী, ধনাঢ্য একজন ব্যবসায়ী, খুব নাম করা রিয়েল এস্টেট ব্যবসায়ী, নাম করা। তার সাথে তার এক ধরনের সম্পর্ক, এবং সম্পর্কটা আসলে ঠিক সুস্থ ধারা সম্পর্ক না, এক ধরনের তার রক্ষিতা বলা যায়। এবং হঠাৎ করেই কিন্তু তার প্রতি আবার তার একটা ব্যাপক অনুভূতিও কাজ করে শাস্তার, সেই ধনকুবেরের জন্য। তো হঠাৎ করেই শাস্তা জানতে পারে যে তার সেই প্রণয়ীকে তার স্ত্রী এবং তার স্ত্রীরই আবার আরেকজন প্রেমিক মিলে খুনটুন করে বা ব্ল্যাকমেল করে তার সম্পত্তি গায়েব করার চেষ্টা করছে। তো শাস্তা এসে তার পুরনো প্রেমিক, যেহেতু একজন গোয়েন্দা, তার কাছে সাহায্য যাচ্ছে তার বর্তমান প্রেমিককে রক্ষা করার জন্য, এরকম একটা কাহিনী দিয়ে আসলে সিনেমাটা শুরু হয়। ইন্টারেস্টিং টুইস্ট আছে অনেক। তো তখন আসলে আমরা দেখতে পারি যে যতটা না সে পেশাগত কারণে সাড়া দেয়, কিন্তু তখন আমরা বুঝতে পারি যে তার হৃদয়ে তার সেই হারিয়ে যাওয়া পুরনো প্রেমিকা শাস্তার জন্য এখন অনেকখানি অনুভূতি বিদ্যমান, যদিও তার এখন আরেকজন গার্লফ্রেন্ড বিদ্যমান, একজন লয়ার, পেনি তার নাম, রিজ উইদারস্পুন যে ভূমিকাটাতে অভিনয় করেছেন। কিন্তু তারপর আমরা দেখতে পারি যে একটা অন্যরকম আবেগের তোলপাড়ে সে বাধ্য হয় শাস্তারকে সাহায্য করার জন্য, এবং তখন সে আস্তে আস্তে ঘটনার ভেতরে ঢুকে এবং অনেক নাটকীয় চাঞ্চল্যকর আন্ডারওয়ার্ল্ডে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই, খুবই রোমহর্ষক এবং খুব থ্রিলিং, সেগুলো এগিয়ে যেতে থাকে। এবং মাঝপথে শাস্তা হারিয়ে যায়, এক ধরনের নিরুদ্দেশ বলা যায়, এবং সে বেঁচে ছিলেন তাও জানতে পারে না জোয়াকিন ফিনিক্স, আমাদের ডক স্পোর্টেল্লো। তো এরপরে একদম সিনেমার শেষ দিকে আবার শাস্তা চলে আসে, এবং তখন আমরা দুজনের মধ্যে কিছু স্মৃতিচার দেখতে পাই। এবং একটা দৃশ্য অদ্ভুত রকম সুন্দর মনে হয়েছে, আমাকে ছুঁয়ে গেছে দৃশ্যটা। সেটা হচ্ছে যে তারা যখন এতদিন পরে সবকিছু নষ্ট হয়ে যাওয়ার পর এত বছর পরে দেখা হলো, তখন কিছু স্মৃতিচারণা করে দুজনে, এবং একটা দিনের কথা তারা দুজনেই বলে যে ওই দিনটা সত্যি খুব স্পেশাল ছিল, এবং ওই দিনটা আসলেই খুব সত্যি সুন্দর ছিল। সিচুয়েশনটা এরকম ছিল যে তারা দুজন ওইজা বোর্ড আছে না, যে ওইজা বোর্ডে প্রেত সাধনা করা হয় যদি কোনো মানে অশরীরী আত্মায় সে কথা বলে তাদের সাথে, তো এরকম ওইজা বোর্ডে তারা খেলছিল একদিন। তো হঠাৎ করে ওইজা বোর্ড একটা ফোন নাম্বার ইন্ডিকেট করে, তখন সেই ফোন নাম্বারে ডায়াল করে তার একটা ঠিকানার সন্ধান পায়, যে ওই ঠিকানা এখন যেতে হবে, গেলে হয়তো একজন অশরীরী আত্মা তাদের সাথে কথা বলবে। ওয়েদারটা তখন ছিল মেঘলা, প্রচন্ড মেঘলা। তো সেই মেঘলা ওয়েদারের মধ্যে ঝড় আসবে এরকম একটা ওয়েদারই তারা সেই ছুটে সাগর পারে ওই জায়গাটা চলে যায়, কারণ অশরীরী আত্মা ওখানে সে কথা বলবে। কিন্তু তখন আসলে আমরা বুঝতে পারি যে ফোনে কথা বলেছিল কোনো অশরীরী আত্মা না, তাদেরই একজন বন্ধু। সে আসলে চেয়েছিল, সে জানতো যে এখন বৃষ্টি হবে, তো বৃষ্টির এই সময়টা একদম বিকেলবেলা, সন্ধ্যা হচ্ছে, এই সময়টা বৃষ্টি হচ্ছে, সমুদ্রের পাড়ে দুজন থাকুক, স্পেশাল কিছু মোমেন্ট কাটাক। তাদের খুব ঘনিষ্ঠ একটা বন্ধু এই প্ল্যানটা আসলে করে দেয় তাদের জন্য কিছু অসাধারণ মুহূর্ত রচনা করার জন্য, এবং সত্যি তাই হয়। আকাশ ভেঙে বৃষ্টি নামে, ঝড় বৃষ্টি, প্রচন্ড ভয়াবহ দুর্যোগ, এবং আশপাশে কোনো মানুষ নেই, একটা সমুদ্র সৈকতে শুধুমাত্র তারা দুজন, এবং ঝড়ের ভেতরে তারা ছুটোছুটি করছে এখানে ওখানে, এবং মানে ভালোবাসার অদ্ভুত সব মানে মিষ্টি অনুভূতি এবং মিষ্টি সব মুহূর্ত, এবং তার ভেতর থেকে আসলে একজন আরেকজনকে নতুন করে চিনে নেওয়া, বুঝে নেয়, এবং আরো নিবিড় করে কাছে পাওয়া। ওই সিকোয়েন্সটা সত্যি অসাধারণ ছিল। সেই ঝড়ের ভেতরে অশরীরী আত্মার দেখা পেতে গিয়ে আসলে নিজেরা দেখা পায় নিজের প্রিয় মানুষটারই অন্য একটা গভীর সত্তা। তো ওই দিনটার কথা ওই শাস্তা তাকে বলে যে ওই দিনটার কথা তার সবচেয়ে বেশি মনে পড়ে। তো এরকম আরো অনেক স্মৃতিচারণ হয় দুজনের মধ্যে, জোয়াকিন ফিনিক্স এবং
ক্যাথরিন ওয়াটারস্টোনের মধ্যে। সে যাই হোক, এভাবে ঘটনা এগিয়ে যেতে থাকে এবং সিনেমা একদম শেষ দিকে অনেক রহস্য উদ্ঘাটিত হয়। সেগুলো সিনেমাটা দেখে আপনি বুঝবেন। এবং সিনেমা একদম শেষ পর্যায়ে আমরা দেখতে পারি আসলে যে একেবারে শেষ দৃশ্য এটা, যে সেই গোয়েন্দা ডক স্পটেল্লো অর্থাৎ জোয়াকিন ফিনিক্স যে ভূমিকাতে অভিনয় করেছেন, তিনি গাড়ি চালিয়ে যাচ্ছেন রাতের আধারে। কোথায় যাচ্ছেন আমরা জানি না, একদম অন্ধকার রাস্তা, গাড়ি চালিয়ে যাচ্ছেন এবং দৃষ্টি শুধু সামনে। আর তার সেই পুরনো হারিয়ে যাওয়া প্রেমিকা, বকে যাওয়া প্রেমিকা শাস্তা তার কাঁধে মাথা রেখে সেও সামনের দিকে তাকিয়ে আছে। দুজনের চোখে একটা অদ্ভুত নির্লিপ্ত নিরাসক্ত দৃষ্টি, এবং তারাও হয়তো জানে না, আর আমরা দর্শকরা তো জানি না আসলে কোথায় যাচ্ছে তারা, বা ভবিষ্যৎ জীবনে কি হবে, তারা কি আবার এক হবে না কি হবে না, কি অপেক্ষা করছে তাদের জন্য। এবং তখন হঠাৎ করেই জোয়াকিন ফিনিক্স একটা কথা বলে, আমরা এখন একসাথে আছি, এর মানে এই না আমরা আবার এক হয়ে গেছি। মানে ও বলে যে ইট ডাজন্ট মিন দ্যাট উই আর টুগেদার। একমাত্র হেসেই বলে, এবং শাস্তা তখন হেসে উত্তর দেয়, ইয়া ইট ডাজন্ট মিন দ্যাট উই আর টুগেদার। এক ধরনের দুষ্টুমি বলা যায়, এর অর্থ অনেক কিছুই হতে পারে। এটা হচ্ছে সিনেমার একদম শেষ দৃশ্য। এবং ওই সিকোয়েন্সগুলোর পরে ডেফিনেটলি আপনার মনে একটা রোম্যান্টিক অনুভূতি কাজ করবে ডেফিনেটলি। আর আরেকটা যেটা বললাম যে দুটো ঘটনা জীবন ঘনিষ্ঠ, আমি প্যারালালি বলি, ওই অপরাধ জগতের অ্যাক্টিভিটি বাদ দিয়ে, সেগুলো সিনেমা দেখবেন আপনি। আরেকটা হচ্ছে যে ওয়েন উইলসন, আরেকজন নাম করা অভিনেতা। ওয়েন উইলসন হচ্ছে যে এই সিনেমাতে কয় নামের একটা ক্যারেক্টার অভিনয় করেন, একটা ব্যান্ডের ড্রামার, তিনি ড্রামার, মিউজিশিয়ান এবং মাঝে মাঝে গানও গেয়ে থাকেন। তিনি আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে যান অপরাধ জগতের সাথে। এবং একটা কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, এরকম সিনেমা দেখেছি, এই জগতে যে একবার পা বাড়ায় সে আর ফিরতে পারে না। তো তার ক্ষেত্রে এটা সত্যি, কিন্তু তার মন আসলে অপরাধ জগতে টেকে না। তার স্ত্রী এবং তার ছোট্ট ফুটফুটে মেয়েটা ঘরে পড়ে আছে, এবং তাদের কাছে বারবার সে ছুটে যেতে চায়। এই জীবন তার ভালো লাগে না, কিন্তু সেখানে যাওয়া তার পক্ষে অসম্ভব, এমনকি দেখা করাও সম্ভব হয়ে ওঠে না। তো অবশেষে একেবারে অসম্ভবটা সম্ভব করে ফেলে আমাদের সেই বিখ্যাত গোয়েন্দা ডক স্পটেল্লো, জোয়াকিন ফিনিক্স। সে কোনোভাবে একটা এই সমাধানটা করে দেয়, এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে, যেহেতু সে বোঝে নিজের পরিবার বা নিজের, মানে তার কথাটা ছিল এরকম যে একটা মানুষ সারা জীবন তার মেয়েকে দেখবেন একবারও, এটা কোনোভাবেই হতে পারে না। এবং তখন সেই দুঃসাধ্য সে সাধন করার চেষ্টা করে, এবং সে করেও ফেলে, যার ফলে সেই একটা শর্তের বিনিময়ে সেই অপরাধ জগৎ থেকে মুক্তি পায়। এবং সে যখন মুক্তি পেয়ে বাড়িতে যাচ্ছে, যেটা জীবনেও সে কোনোদিন ভাবেনি যে স্বাভাবিক জীবনে পরিবারের কাছে সে ফিরতে পারবে, ওই সময় আনন্দ। এবং তার স্ত্রীও জানতো না যে স্বামীকে সে কোনোদিন ফিরে পাবে, কারণ সবাই জানতো সে মারা গেছে। সেভাবেই ঘটনাটা প্রচার করা হয়েছিল। দরজা খুলে হঠাৎ করে একদিন যখন অনেক বছর পরে সারপ্রাইজড হয়ে দেখে যে তার সামনে তার প্রিয় মানুষটা দাঁড়িয়ে, ওই সময় তার চোখে মুখের যে আনন্দ, এবং একেবারে শিশুদের মতো লাফালাফি করতে থাকে সে খুশিতে, উত্তেজনায়, উৎসাহে, মানে। এবং আমার কাছে মনে হচ্ছে যে আসলে দ্যাট ইজ লাইফ, দ্যাট ইজ দ্য মোস্ট ট্রু এসেন্স অফ লাইফ, যেটা আজকে অনেক ফিলোসফিক্যাল এসএমএস করে অনেকে জানতে চাইছে না যে লাইফের এইম কি, মোস্ট ফোকাস কি। আমার কাছে মনে হয় আসলে যে দিনের শেষে যদি পরিবারের কাছে ফেরা যায়, প্রিয় মানুষটার কাছে, এবং যে মানুষটা হয়তো অপেক্ষায় ছিল সারাদিন, এবং আপনাকে দেখে যার মুখটা আনন্দ উদ্ভাসিত হয়ে উঠবে, হয়তো আপনার সন্তান, আপনার প্রিয় মানুষগুলো, আপনার বাবা মা, সেই খুশির থেকে আসলে জীবনে আর কোনো বড় খুশি হতে পারে না। এবং এই দুটো ঘটনা আসলে খুব টাচিং ছিল, এবং আমার কাছে মনে হচ্ছে যে মানে প্যারালালি দেখানো হয়েছে জীবনের খুব খুব সহজ কিছু সত্য। আর সবকিছু মিলিয়ে আমার কাছে অসাধারণ লেগেছে সিম্পলি সিনেমাটা। ইনহারেন্ট ভাইস দেখবেন আশা করছি। দ্যাট ওয়াজ দ্য মুভি। আর এখন আমরা আবার আমাদের মূল আন্ডারগ্রাউন্ড আনলিস্টে চলে যাচ্ছি, আন্ডারগ্রাউন্ড মুভি থেকে। SMS করার নিয়মটা একটু বলে দিয়ে যাই। প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। And coming now, Power Surge. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার, আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, শুনছেন রেডিও আমার 88.4 FM, শুনছেন আন্ডারগ্রাউন্ড আনলিশড। শুনছেন তাদেরই সব গান, যে ব্যান্ডগুলো আন্ডারগ্রাউন্ডে ছিল তাদেরই গান এবং ট্রিবিউট হিসেবে প্লে করছি। আর তারই ধারাবাহিকতা একটু আগে শুনছিলাম শার্পনেল মেথডের গান মৃতের ধ্বনি। এই ব্যান্ডটাকে আমার কাছে বেশ প্রমিসিং মনে হয়েছিল, এবং আশা করি তারা অনেক দূর যাবে। শার্পনেল মেথড অপেক্ষাকৃত তরুণ একটা ব্যান্ড, নবীন একটা ব্যান্ড। তার আগে যে গানটা শুনছিলাম সেটা হচ্ছে পাওয়ার সার্চের গান মিথ্যের আগ্রাসন। অসম্ভব মারাত্মক ডেভাস্টেটিং একটা গান, তুলনা নেই, অতুলনীয় একটা গান। আমাকে ফারজা জানিয়েছেন মিরপুর 11 নম্বর থেকে, নতুন বন্ধু, ইউ মোস্ট ওয়েলকাম ফারজা। এবং ফারজা আমাকে জানিয়েছেন যে ইটস হার ফার্স্ট মেসেজ, এবং আশা করছি আপনি আমাদের সাথে থাকবেন, এরকম শো দিয়ে আপনাকে এন্টারটেইন করার চেষ্টা করবো অবশ্যই। ইরাজ আপনার সাথে আছে। এবং সুহিতা আমাকে জানিয়েছেন ধানমন্ডি থেকে। সুহিতা শব্দটা কিন্তু বরিশালের আঞ্চলিক ভাষায় সুহিতার মিনিংটা হলো একটু উইয়ার্ড একটা মিনিংটা হচ্ছে এরকম যে যারা আসলে খুব একটা কষ্ট সহ্য করতে পারে না, দেখা গেল যে কোনো ঘুরতে কোনো জায়গায় রওনা দিল, একটু দূর যাবেন, হলো না আমি তো আর জার্নি নিতে পারছি
পারছি না, মানে কোনো কষ্ট যারা সহ্য করতে পারে না তাদেরকে বলা হয় সুহিতা পাবলিক। তো সুহিতা মানে হচ্ছে এটা বরিশালের লোকাল ল্যাঙ্গুয়েজে, এটা তার মিনিং। আমি জানি আপনি মোটে এরকম না, কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ, বাজে রসিকতা করা আমার একটা পুরনো অভ্যাস। তো সুহিতা আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে মিস করছেন খুব প্রিয় একজন মানুষকে, স্পেশাল একজন মানুষকে, এবং আশা করছি আপনার 1000বার ফোন দিয়েও তাকে পাননি, 1000তম একবারে নিশ্চয়ই পেয়ে যাবেন। আর হোয়াইট রোজ আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে যে ভালো লাগছে না এই মুহূর্তে হোয়াইট রোজের, বিকজ দুঃখ বিলাস গানটা শুনতে যাচ্ছেন তিনি, এবং আমি তার SMS পড়িনি, এটা ভুল কথা। দুঃখ বিলাস গানটা চেষ্টা করবো প্লে করার, আর্টসেলের। মাধবী আমাকে জানিয়েছেন বাকেট লিস্ট মুভিটার কথা, সুন্দর মুভিটা, এবং এই গানটা সুন্দর অনেক। এটা কোন গান নিয়ে আপনি লিখেছিলেন আমি গেস করার চেষ্টা করি, সম্ভবত আকাশ গানটা নিয়ে, তাই না? দ্য ওয়াটসন ব্রাদার্সের হতে পারে। তো বাকেট লিস্ট মুভিটা আমি দেখেছি, এবং কোন একটা মুভি অফ দ্য উইক সেগমেন্টে আমি সেটা কিন্তু কাভার করেছিলাম। খুব অসাধারণ একটা মুভি, এবং আমার খুব প্রিয় একজন অভিনেতা আছেন জ্যাক নিকলসন, দুর্দান্ত অভিনেতা, এবং হলিউডের ইতিহাসে মাত্র 2জন অভিনেতা এখন পর্যন্ত 3বার অস্কার জিতেছেন। 2জন আছেন, কয়েকজন 3বার অস্কার জিতেছেন সেরা অভিনেতা, এরকম মাত্র 2জন আছেন এত বছরের ইতিহাসে। একজন হচ্ছেন অনেক আগের কথা, সেই দাদার আমলের কথা, তোমার নামটা আমার এই মুহূর্তে মনে নেই, সেই দাদার আমলেই তিনি 3বার জিতেছিলেন। আর পরবর্তী সময়ের মধ্যে জ্যাক নিকলসন 3বার অস্কার জিতেছেন, 3বার। এটা থেকে বোঝা যায়, এবং নমিনেশন পেয়েছেন আরো অনেকবার। অসাধারণ, কত শক্তিশালী একজন অভিনেতা তিনি, বোঝা যায় জ্যাক নিকলসন। আমি তো বিশাল একরকম বিশেষ এবং বিশাল ভক্ত। আরো এসএমএস পাঠিয়েছেন আরো অনেকেই। নির্জন খুব সুন্দর একটা কথা লিখেছেন, আকাশের শূন্যতায় কত কি আছে, তবু মাঝে মাঝে কেন তো বিষণ্ণ লাগে। ওটা অবশ্য ভালো লাগে, কিন্তু কি জানো এক দ্বিধা, বোঝাতে পারি না, ফিরে ফিরে আসি। সুন্দর এসএমএস করবেন আরো, প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এই গানটার জন্য অনেক রিকোয়েস্ট এসছে, এবং না প্লে করলে সবাই অভিমান করবেন, তাই শুনি ফেলি গানটা, অভিমান বাই ব্ল্যাক। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মিটির আজকে আরেকবার। শুনছেন এখনো ড্রিমস অ্যাভিনিউ, শুনছেন এখনো রেডিও আমার 88.4 FM, আর সেখানে চলছে একটা স্পেশাল এপিসোড, জানা হচ্ছে আন্ডারগ্রাউন্ড আনলিশড, এবং তারই ধারাবাহিকতা আমরা একটু আগে যে গানটা শুনলাম সেটা হচ্ছে নেমেসিসের গান কল্পরাজ্য। কল্পরাজ্য গানটা নেওয়া হচ্ছে তৃতীয় যাত্রা অ্যালবাম থেকে, তাদের সর্বশেষ রিলিজড অ্যালবাম, এবং তার আগে ছিল ব্ল্যাকের গান অভিমান, এবং আশা করছি যাদের অভিমান করার আশঙ্কা ছিল তারা আর করবেন না। খুব বেশি সময় বাকি নেই, প্রচুর গান এরকম স্পেশাল এপিসোডে জমা করা হয়, তার বেশিরভাগই প্লে করতে পারি না, তো সেই দুঃখ আছে। আরেকটা গান প্লে করি, এবং আমার ধারণা এটাও বেশিরভাগ শ্রোতা পছন্দ করবেন। গানটা বেশ ভালো একটা গান, সুন্দর গান, তোমাকে বাই আর্টসেল। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট ফ্রেন্ডকে। শুনছেন এখনো ড্রিমস অ্যাভিনিউ, যদি একদম শেষ পর্যায়ে, এবং আপনি এই মুহূর্তে শুনছেন আরেকবার রেডিও আমার 88.4 FM আন্ডারগ্রাউন্ড আনলিশড স্পেশাল এপিসোড। জানি না কেমন লাগলো, ভালো লাগুক মন্দ লাগুক, একটা ডিফারেন্ট কিছু করার চেষ্টা করলাম। চেষ্টা করাটাই বড় কথা। অনেক বছর আগে সেই ব্রিটিশ আমলে অলিম্পিকের প্রবর্তক ব্যারন পিয়ারে দে কুবার্তা বলে গেছেন, জয় পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণটাই বড় কথা। আমি তাকে সবসময় মাথায় শিরোধার্য করে রেখেছি অমর উক্তি, কারণ বেশিরভাগ সময় আমি পরাজিত হয়েছি, তাই এই কথার ভেতরেই সান্ত্বনা খুঁজতে হয়েছে যে জয় পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণটাই বড় কথা। তো আজকেও সেই মূল মর্ম মনে রেখেই শোটা করলাম, যে সাফল্য ব্যর্থতা বড় নয়, চেষ্টাটাই বড় কথা। আর ভালো লাগলে তো কথাই নেই, সেটা ডাবল বোনাস। শুনছিলাম একটু আগে আরেকটা ব্ল্যাকের গান শুনলাম, প্রার্থনাথ, এবং এটা হচ্ছে তাদের ফার্স্ট অ্যালবাম আমার পৃথিবী থেকে নেয়া, তাহসানের গাওয়া। এবং একটু আগে যে গান শুনলাম অর্থাৎ প্রার্থনাথ, এবং এখন যে গানটা প্লে করবো আজকে শোয়ের শেষ গান হিসেবে, দুটোর মধ্যে একটা যোগসূত্র আছে। অর্থাৎ এই মেসেজটা আমি আপনাকে দিতে চাই। আগের গানটাতে কথাটা খেয়াল করুন যে আমার জীবনটাকে আমি বুঝতে পেরেও বুঝে উঠিনি, আমি কি তোমার তুলির আঁচড় শুধু, তোমার রঙের খোরাক শুধু, চাই না ঘৃণা করতে তোমায়, চাই শুধু তোমাকে প্রার্থনাথ। বোঝাই যাচ্ছে জীবনের হিসেব মেলাতে একজন ব্যর্থ একজন মানুষ, জটিলতায় পরাজিত পর্যদস্ত একজন মানুষ, এবং হিসেব মেলাতে পারছেন না, এবং মনে হচ্ছে যে শুধুমাত্র কষ্টের রঙগুলোতেই তার জীবনের জল রংটা আঁকা হচ্ছে। আর এখন যে গানটা প্লে করবো শেষ গান, সেটা হচ্ছে যে দ্য ওয়াটসন ব্রাদার্সের একটা গান, আমার নতুন আমি। এবং আমি চাই যদি এরকম কারো সিচুয়েশন এই মুহূর্তে হয়ে থাকে যে নিজের জীবনের হিসেবগুলো মেলাতে পারছেন না, রঙের তুলির আঁচড়ে ছবিটা ঠিক মতো আঁকতে পারছেন না, এলোমেলো হয়ে যাচ্ছে শুধু রঙগুলো, এবং প্রত্যেকটা রঙই মনে হচ্ছে শুধু কষ্টের খোরাক, এবং ঘৃণা চান না, শুধু ভালোবাসা চান, বা এভাবে পরাজিত হতে চান না। তার জন্য নতুন একটা মানুষ, নতুন একটা সত্তা, নতুন একটা দিন, নতুন একটা সময়
নিশ্চয়ই অপেক্ষা করছে সেই সময়টা চলে আসুক, আপনার নতুন আপনিকে আপনি খুঁজে বের করুন এবং যেন বলতে পারেন যে না, আমার সেই কষ্টের দিনগুলো শেষে আমার নতুন আমিকে খুঁজে পেয়েছি। সেই শুভাশিস শুভকামনা সবার জন্য জানিয়ে বিদায় নেবো আজকে। এবং এই গানটা হচ্ছে আমার নতুন আমি। আমি চাই প্রত্যেকটা মানুষের ভেতরে নতুন একটা মানুষ জন্ম নিক, যা আগের থেকে একটু হলেও উন্নত হবে, একটু হলেও আগের থেকে আরো পরিশুদ্ধ হবে, শুদ্ধতর পথে যাত্রা হোক সবার। শুভরাত্রি।